সো আমরা প্রথম যে জিনিসটা আলাপ করব সেটা হচ্ছে ড্রপ শিপিং জিনিসটা কি আসলে। এই ড্রপ শিপিংটা আমি যে আপনাদের এতক্ষণ বলেছি বা বলতেছি, এইটা সম্বন্ধে সবার আগে ক্লিয়ার হওয়া দরকার যে হোয়াট ইজ ড্রপ শিপিং। তো ড্রপ শিপিংটা অ্যাকচুয়ালি এটা একটা সাইকেলের মতো। সাইকেলটা এরকম যে, আমাকে মাফ করবেন এক মিনিট। ওকে, ড্রপ শিপিংটা এরকম একটা জিনিস যে আপনি যখন একটা প্রোডাক্ট কোন একটা প্ল্যাটফর্মে সেল করতে চান, সেই প্ল্যাটফর্মটা কিন্তু শুধু যে অ্যামাজন নট লাইক দ্যাট, আবার আপনি কিন্তু ইচ্ছা করলে এটা ওয়ালমার্টে করতে পারেন, ইবেতে করতে পারেন, কিংবা আপনার কি বলে ওটাকে ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন, বিভিন্ন ওয়ে আছে, শপিফাই আছে, এগুলো করতে পারেন, বিভিন্ন জায়গায় করতে পারেন। তো আমরা অ্যামাজনের কথা বলছি এই জন্য যে অ্যামাজনের একটা হচ্ছে অনেক বড় প্ল্যাটফর্ম। অ্যামাজন মার্কেটের যে মানে শেয়ার, যেটা যে একটা লোক যদি আপনি অনলাইনে প্রোডাক্ট কিনতে যান, দেখবেন যে অ্যামাজনে আপনি প্রথমে সার্চ করছেন, বা যে কোনো লোক 47% লোক প্রথমেই অ্যামাজনে সার্চ করে। টোটাল যে সার্চিংটা হয় অনলাইনে, তার ভিতর 47% অ্যামাজনে সার্চ করে ফার্স্ট। এইসব কারণে প্ল্যাটফর্মটা যেহেতু একটু বড়, সেজন্য আপনার অ্যামাজনের কথা আমরা বলছি যে এখানে আপনার প্রোডাক্টটা সেল হওয়ার চান্স বেশি। এখন কিভাবে আপনার ড্রপ শিপিংটা হয়? আপনি একটা অ্যামাজনে সেলার অ্যাকাউন্ট ওপেন করবেন। সেলার অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করলেন, যে প্রোডাক্টটা আপনি $100, এখানে দেখেন এই যে রিটেল প্রাইস $100, এভাবে $100 দিয়ে একটা প্রোডাক্ট সেল করার জন্য আপনি অ্যাড দিলেন আপনার স্টোরে। কিন্তু ওই প্রোডাক্টটা যখন এক্স্যাক্টলি আপনি কিনবেন বা ডেলিভারি করবেন, যদি অর্ডার পাওয়ার পরে, ওই প্রোডাক্টটা কিন্তু আপনি হোলসেলারের কাছ থেকে কিনতেছেন $80 দিয়ে। হ্যাঁ, এটা হতে পারে এখানে দেখাচ্ছে একটা ট্যাব, সে আপনি মনে করেন এটা একটা ওয়ালেট, বাংলাদেশের একটা লেদারের ওয়ালেট। এটা আপনি বাংলাদেশ থেকে কারো কাছ থেকে কিনে নিয়ে আসছেন, দিস ইজ দ্য হোলসেল রেট, কিনে নিয়ে আসছেন আপনি হয়তো $80 দিয়ে। তো আপনি আপনি লিস্টিং করলেন হচ্ছে এখানে $100। লিস্টিং করলেন কোথায়? অ্যামাজনে। অ্যামাজনের আপনার যে সেলার অ্যাকাউন্টটা করবেন, সেই অ্যাকাউন্টে আপনি এটা লিস্টিং করেছেন, $100 সেল করবেন। আর আপনি এটা কিনেছেন $80 অথবা $70। এটা ইটস ফর অ্যান এক্সাম্পল। এটা কিন্তু আপনার কোনো এটা কিন্তু কোনো ইয়া না, জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আমরা এটা দিচ্ছি। সো আপনি $80 কিনেছেন, $100 লিস্টিং করেছেন, আপনার কত এখানে প্রফিট মার্জিন দেখাচ্ছে? $20। সো এখানে এই যে এত সহজভাবে বুঝিয়েছি এই জন্য যে বোঝার জন্য মেইনলি, কিন্তু জিনিসটা হচ্ছে কি, আপনি যখন $80 কিনবেন এবং $100 যখন সেল করবেন, আপনার যে $20 প্রফিট হলো, আপু একটা কথা জিজ্ঞেস করলো, এক আপু জিজ্ঞেস করেছিল তাহলে অ্যামাজনের প্রফিটটা কি? অ্যামাজন আপনার এই $100 থেকে 15% নিয়ে যাবে। সো $100 হচ্ছে 15% হচ্ছে আপনার $15। অ্যামাজন এখান থেকে $15 নিয়ে যাবে। এক্সকিউজ মি, এখানে $100 থেকে নিবে কেন? ওরা তো নিতে পারতো আমার প্রফিট থেকে $20 থেকে। Amazon don't know how much your costing price. How Amazon know how much your costing? সো এটা মানে আপনারা বুঝবেন ভালোভাবে, অ্যামাজন তো জানে না আপনি এটা কত টাকা দিয়ে কিনছেন। সো অ্যামাজন হাউ হি ডিসাইড দিস ইজ দ্য প্রফিট। সো অ্যামাজন অলওয়েজ, এটা হচ্ছে অ্যামাজনের পলিসি অ্যাকচুয়ালি, অ্যামাজন অলওয়েজ চার্জ উইথ দ্য কস্টিং অফার প্রাইস। আপনি যেটাই অফার করবেন ওই অফার প্রাইস থেকে অলওয়েজ 15% কেটে নেবে অ্যামাজন। এই প্রাইসটা কি আমি ট্যাগ করে দিব? আমি তো $80 কিনলাম, আমি জানি $100 দিলাম, সেটা তো চাইলে আমি $120 দিতে পারি। ওকে ফাইন। আপনারা আরেকটা জিনিস আমি আপনাকে একটু বলে রাখছি, আপনারা প্রশ্নগুলো লিখে রাখবেন বা একটু মনে করে রাখবেন। আমি যখন এটা শেষ করব তখন করবেন, তা নাহলে আমি আপনাদের এটা বুঝিয়ে বলতে পারবো না। মাঝে মাঝে প্রশ্ন আসলে তখন এটার এই কনসেন্ট্রেশনটা থাকবে না। আমি বলছি, আপনারা একটু নোট করেন, তাহলে আপনার সুবিধা হবে। অ্যামাজন আপনার কাছ থেকে $100 থেকে $15 নিবে। এখন আপনি বলছেন যে কেন $100 আপনি দিবেন? $100 আপনি দিবেন বিকজ আপনি যখন অ্যামাজনে এটা লিস্টিং করতে যাবেন, তখন আপনার এটা অ্যাজ এ বিজনেসম্যান, আপনি যদি নট ইভেন অ্যামাজন, আপনি যদি কোনো একটা প্রোডাক্ট, আপনার একটা দোকান থাকে, আপনি একটা পিজার দোকান যদি থাকে, আপনি যদি একটা পিজা সেল করেন, তখন কিন্তু আপনি দেখবেন যে আপনার পাশের দোকানদার এটা কত টাকা সেল করছে। আপনি যদি একটা কি বলে একটা পানির বোতল সেল করেন বা একটা জুস সেল করেন, আপনি কিন্তু পাশে দেখবেন যে ওই জুসটা ওই পাশের দোকানে কত সেল হচ্ছে। আপনার যদি খুব বেশি প্রাইস হয়, কেউ কিন্তু নিবে না। আপনি চেষ্টা করবেন যে ওই দোকানে যে প্রাইস আছে অ্যাটলিস্ট সেম প্রাইস অথবা বিলো দ্যাট প্রাইস।
সো ওই হিসাব করলে আপনি 100 টাকা লিস্টিং করেছেন বিকজ আপনি যখন অ্যামাজনে সার্চ করেছেন দেখেছেন যে দিস টাইপস অফ প্রোডাক্টস কস্টিং ইজ 100 or 102 or 99, from 99 to $110 or $105. সো আপনি ওইটা হিসাব করে আপনি ভাবছেন যে ওকে ফাইন, আমি 99-এও গেলাম না, আমি 105-এও গেলাম না, আমি একটা রিজনেবল প্রাইস রাখি, তখন আপনি এটাকে $100 করে দিলেন। দিস ইজ দ্য ওয়ে টু সেট দ্য প্রাইস। সো আপনার এটা পরবর্তীতে আমরা আরো বলবো আপনাকে কিভাবে আপনারা এটা সেট আপ করবেন। তো এখন কি হচ্ছে, আপনি কিন্তু প্রোডাক্টটা কিনেন নাই, আবার ভালোভাবে বুঝেন, এই প্রোডাক্টটা আপনি দেখেছেন এই সাপ্লায়ারের কাছে, হুইচ ইজ XYZ, ওয়ালমার্ট হতে পারে, এটা বিজে হতে পারে, এটা স্যামস ক্লাব হতে পারে, কস্কো হতে পারে, যে কোনো একটা দোকানে আপনি এই প্রোডাক্টটা দেখেছেন যে অ্যামাজনে এই প্রোডাক্টটা সেল হচ্ছে $100, এক্স্যাক্টলি সেম প্রোডাক্ট, আপনি ওখানে $80 পেয়েছেন। তো আপনি ভাবলেন যে ওকে ফাইন, আমি এই প্রোডাক্টটা অ্যামাজনে লিস্টিং করে দিই। আবার আপনারা মনে রাখবেন, লিস্টিং ইজ নট মিনস যে আপনি এটা কিনে নিয়ে আসছেন, আপনি কিন্তু এই প্রোডাক্টটার এক্স্যাক্টলি ইউপিসি কোডটা অ্যামাজনে নিয়ে লিস্টিং করলেন, লিস্টিং করে অ্যামাজনে অফার দিলেন $100, আপনার একটা অর্ডার চলে আসে, কাস্টমার দেখলো, আপনাকে অর্ডার করলো, অর্ডার করার মানে আপনি এই প্রোডাক্টটা সেল হয়ে গেছে, অ্যামাজন আপনার কাছে একটা নোটিফিকেশন পাঠাবে যে ইউ সোল্ড দিস প্রোডাক্ট, প্লিজ শিপ দিস প্রোডাক্ট টু দিস ক্লায়েন্ট, আপনার একটা অ্যাড্রেস দিয়ে দিবে। আপনি তখন কি করবেন, এই যে ভদ্রলোক যে হোলসেল করার জন্য বসে আছে এর কাছে আপনি এটা অর্ডার দিবেন যে হ্যাঁ তুমি আমাকে এই প্রোডাক্টটা দাও, কিন্তু অর্ডারটা দিবেন কোথায়, আপনি চাইবেন না যে আপনার বাসায় দাও, অর্ডারটা আপনি কাস্টমারের কাছে করে দিতে বলবেন। দ্যাট মিনস আপনি যে অ্যামাজন আপনাকে যে অর্ডারটা পাঠাবে ওই অ্যাড্রেসে এনাকে বলবেন যে তুমি ওই অ্যাড্রেসে এই প্রোডাক্টটা পাঠিয়ে দাও। এটা হতে পারে ওয়ালমার্ট, হতে পারে যে কোনো থার্ড পার্টি যাদের কাছ থেকে আপনি ড্রপ শিপিংটা কিনতেছেন। তখন এই ভদ্রলোক কি করবে, আপনার দেয়া অ্যাড্রেস অনুযায়ী কাস্টমারের কাছে প্রোডাক্টের ডেলিভারি দিয়ে দেবে। তাহলে কি হচ্ছে জিনিসটা, আপনি কিন্তু এই প্রোডাক্ট কখনোই কিনেন নাই, ইভেন এই কখনোই এই প্রোডাক্ট দেখেনও নাই, আপনি জাস্ট লিস্ট করেছেন, প্রোডাক্টের অর্ডার আসছে, আপনি ওনাকে অর্ডার করেছেন, উনি এর কাছে সেল করে দিয়েছে। যখন এই প্রোডাক্টটা পেয়ে যাওয়া মানে হচ্ছে এটা ডেলিভারি যখন হয়ে যাবে, অ্যামাজন তখন কনফার্ম হয়ে যাবে যে হি গট দ্য ডেলিভারি, হি অর শি গট দ্য ডেলিভারি। যখন সে ডেলিভারিটা হয়ে যাবে, অ্যামাজন এর কাছ থেকে যে টাকাটা নিয়েছিল $100, এই টাকাটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়ে দেবে। সো আপনার ড্রপ শিপিং ডান। আপনারা কি প্রসিডিউরটা বুঝতে পেরেছেন? এখন আপনারা বলেন কোনো প্রশ্ন থাকলে। না, এখন পরিষ্কার। ওকে, সো পরিষ্কার যদি হয় আমরা নেক্সটে যাব। আপনারা এইটুকু অন্তত বুঝতে পেরেছেন যে আপনার কোনো প্রোডাক্ট কেনার দরকার নেই, স্টক করার দরকার নেই, ইভেন আপনার এই প্রোডাক্ট সম্বন্ধে দেখে শুনে খুব একটা বোঝারও দরকার নেই। আপনি জাস্ট একটা প্রোডাক্ট দেখেছেন যে অ্যামাজনে আছে, ওই প্রোডাক্টটা অ্যামাজনে 102 টাকায় বিক্রি হচ্ছে। আমি আবার রিপিট করছি, ভালোভাবে শুনেন। আপনি একটা খুব সার্চিং, মানে আপনার তো বিজনেস করতে হবে, এখন আপনি অ্যাকাউন্ট করেছেন, এখন আপনি প্রোডাক্ট লোড করবেন, তখন আপনি প্রোডাক্ট খুঁজতেছেন যে কোন প্রোডাক্টটা আমি সেল করবো। আপনি অ্যামাজনে ঢুকে এই সেম প্রোডাক্টটা দেখলেন যে 100 টাকায় সেল হচ্ছে বা 102 টাকা সেল হচ্ছে। আপনি এটার ইউপিসি কোড আছে একটা, আপনি অ্যামাজনে গেলেই পাবেন। ইউপিসি কোডটা নিয়ে বা প্রোডাক্টের ডিসক্রিপশনটা নিয়ে আপনি ওয়ালমার্টে বা অন্যান্য কোনো জায়গায় সার্চ করলেন যে দেখি তো এটা কোথায় কত পাওয়া যায়। আপনি দেখলেন যে এই প্রোডাক্টটা ওয়ালমার্টে হচ্ছে 70 টাকায় সেল হচ্ছে। বাস আপনি চিন্তা করলেন যে ওকে ফাইন, এটা যেহেতু এখানে $100, আই গেট দিস প্রোডাক্ট ফ্রম $70 ফ্রম ওয়ালমার্ট, ওকে হোয়াই নট আই সেল ইট। আপনি এটাকে লিস্টিং করে সাথে সাথে এখানে আপনি $99 দিয়ে লিস্টিং করে দিয়ে দিলেন, চুপচাপ বসে থাকলেন। রাত্রবেলা দেখবেন যে টুং করে আপনি একটা মেসেজ পেয়েছেন যে আপনার একটা অর্ডার আসছে। আপনি তো খুশি, খুব ভালো, আপনার তো অর্ডার এসেছে। আপনি কি করবেন, $70 দিয়ে এই প্রোডাক্টটা কিনে ফেলবেন এবং এই অর্ডার দিয়ে বলবেন যে তুমি এটা এই অ্যাড্রেসে ডেলিভারি করে দাও। ও এটার অ্যাড্রেসে ডেলিভারি করে দেবে, আপনার টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে, অ্যামাজন আপনাকে দিয়ে দিবে। সো এটা কিন্তু আপনার কিনতেও হচ্ছে না, আপনার কোনো কিছুই করতে হচ্ছে না। ইউ জাস্ট ম্যানেজ দিস অল দ্য ট্রানজাকশন, ইউ হ্যাভ টু ম্যানেজ ফ্রম দ্য কম্পিউটার। হ্যাঁ, এইটাই হচ্ছে আপনার কাজ, আর কোনো কাজ নেই। আপনাকে অ্যামাজন ইমেল দেবে, আপনি একটু অর্ডার করবেন, এই ছোটখাটো কাজগুলো আপনার জাস্ট ল্যাপটপের সামনে বসে করতে হবে। ইউ ক্যান ইভেন ডু ফ্রম ইউর আইফোন বা ফ্রম ইউর ফোন, অ্যাকচুয়ালি হ্যান্ডসেট। So it doesn't actually, it's not take long time or it makes sense যে এটার জন্য আপনি বুঝেন এটার জন্য যে অনেক বড় সময় দরকার বা অনেক কিছু করা দরকার, নট লাইক দ্যাট। আপনি যদি সারাদিনে 5টা অর্ডার পান, আপনার যদি $20 করে লাভ হয়, আপনি কিন্তু $100 প্রফিট করে ফেললেন। এটার জন্য আপনার টোটাল কাজ করতে হবে হচ্ছে নট মোর দ্যান 30 মিনিটস। আপনি রাত্রবেলা আসলেন বা আপনি অফিস থেকে কাজ করে আসলেন, এসে দেখলেন যে আপনার 5টা অর্ডার হয়েছে, আপনি অর্ডারগুলো যার যার অ্যাড্রেসে দিয়ে চুপচাপ ঘুমাতে চলে গেলেন, সকালবেলা দেখলেন সব ডেলিভারি হয়ে গেছে। ইউ ক্যান আর্ন $100।
আর আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে যেটা আপনি যে অর্ডার দিবেন, দিস ইজ ইউর ইনভেস্টমেন্ট। অর্ডারগুলো যখন ডেলিভারি হয়ে যাবে আপনার টাকা অ্যামাজন আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেবে। সো যেটুকু বাড়তি থাকবে দ্যাট ইজ ইউর প্রফিট, লাইক দিস। সো দিস ইজ দ্য টোটাল সার্কেল। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, জি, সেটা হলো অ্যামাজনে তো মিলিয়ন মিলিয়ন প্রোডাক্ট, এখন প্রোডাক্ট সিলেকশনটা এখন আমি কিভাবে করব? ওকে, দ্যাট ইজ ভেরি গুড কোশ্চেন। আপনি এটা করার জন্য, যেহেতু আপনি এখন ডিসাইড করেছেন যে আমি অ্যামাজনে প্রোডাক্ট সেল করব বা আমি অ্যামাজনে কিছু একটা করব, প্রোডাক্ট সেল করে যে কোনো ভাবে ড্রপ শিপিং করি বা নিজে নিজে করি। সো আপনি ডিসাইড করার পরে আপনার কিন্তু তখন মানে অনুসন্ধিৎসু মন বলে একটা কথা আছে, যে আপনার তখন চোখ নাক কান আপনি খোলা রাখবেন কোথায় কিভাবে প্রোডাক্ট সোর্সিং করা যায়। তখন আপনি অ্যামাজনে যখন ঢুকবেন, অনেকগুলো প্রোডাক্ট সার্চিং করার ওয়ে আছে, অনেক সফটওয়্যার আছে, বাট আপনি যদি ম্যানুয়ালি করেন, ম্যানুয়ালি করে অ্যামাজনে যখন ঢুকবেন তখন প্রত্যেকটা প্রোডাক্টের একটা এভারেজ রেশিও আছে যে এই প্রোডাক্টটা কত পরিমাণে সেল হয়েছে লাস্ট কতদিনে, লাস্ট 1 ইয়ার বা লাস্ট 3 ডেজে এটা কতগুলো সেল হয়েছে। এটা বেস্ট সেলিং রেট বলে, বিএসআর বলে, বেস্ট সেলার রেট। প্রত্যেকটা প্রোডাক্ট অ্যামাজনে যখন আপনি ঢুকবেন দেখবেন প্রোডাক্টের পাশে বিএসআর নাম্বার দেওয়া আছে, 3টা ডিজিটের একটা বা 5টা ডিজিটের একটা নাম্বার দেওয়া আছে, দ্যাট ইজ কল্ড বিএসআর রেট। ওই রেট দেখে আপনি প্রোডাক্টের সিলেকশন করতে পারবেন। এছাড়া আপনারা যেহেতু নতুন, আপনারা অত ডেপথে গেলে বুঝবেন না, আপনারা হচ্ছে সহজ ওয়ে হচ্ছে সফটওয়্যার দিয়ে প্রোডাক্ট সিলেকশন করতে পারবেন। সফটওয়্যার আছে কিছু, ওই সফটওয়্যার থেকে আপনি বের করতে পারবেন কোন কোন প্রোডাক্ট চলে, কোন কোন প্রোডাক্টের ডিমান্ড আছে, কোন কোন প্রোডাক্ট আপনি ইচ্ছা করলে লিস্টিং করতে পারেন। ওই সফটওয়্যার থেকে আপনি এটা পেতে পারেন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এখন আমরা যে জিনিসটা আমি অলরেডি আলাপ করেছি যে এটা সহজ কি, মানে এই ড্রপ শিপিং এর সহজ যেটা হচ্ছে ইজি টু স্টার্ট। আপনি ইটস ভেরি ইজি, আপনার জাস্ট একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে, তারপরে আপনি এটা ইভেন ইউ ক্যান স্টার্ট ফ্রম $200। আপনি $200 দিয়েও এটা শুরু করতে পারেন। মানে আপনি বোঝার জন্য, যদি আপনি বুঝতে চান, ইটস ভেরি ইজি, ইজি টু ম্যানেজ। এটাও বলেছি আপনাকে যে এটা খুব একটা কঠিন কিছু না। আপনি যদি বুঝতে পারেন দেন ইট উইল ভেরি ইজি অ্যান্ড এটা আপনি খুব ইজিলি ম্যানেজ করতে পারবেন। মোর ফ্লেক্সিবল, এটাও বলেছি যে আপনার কোনো টাইম ফ্রেম নাই যে এটাকে আপনার সকাল 8টার সময় ওটা ঠিক করতে হবে বা বিকেলে ঠিক করতে হবে। আপনি রাতে, সকালে, দুপুরে যখন সময় পান তখনই আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। ইজি টু গ্রো আপ। গ্রো আপ হচ্ছে যে আপনার এই বিজনেসটাকে আপনি যখন দেখবেন যে আস্তে আস্তে ভালো হচ্ছে, এটাও আপনি ওই একটু টাইম বেশি দিলেন, একটু সময় বেশি দিয়ে, একটু টাকা পয়সা ইনভেস্ট করে যখন আস্তে আস্তে করে ওইটাকে আপনি করবেন, টেক কেয়ার করবেন, দেখবেন যে এটা আস্তে আস্তে গ্রো আপ হচ্ছে। আর হচ্ছে লেস ক্যাপিটাল, এটা তো আমি আগেই বলেছি যে আপনার খুবই কম টাকা নিয়ে আপনি এটা শুরু করতে পারেন পরীক্ষামূলক ভাবে, যে দেখি কি হয়। যদি ভালো কিছু হয় তখন শুরু করবো, আর যদি খারাপ হয় তখন আনিস ভাইকে বলবো যে এটা কি বললো আনিস ভাই, এটা তো হলো না কিছু, হোয়াট এভার। বাট ইটস লেস ক্যাপিটাল, এটা একদম কনফার্ম। আপনি আস্তে আস্তে করে শুরু করতে পারেন, এটা কোনো ব্যাপার না। অ্যাগেইন সেই অ্যামাজন ড্রপশিপেরই ব্যাপার, এটা জাস্ট একটা সিম্পল একটা দেয়া আছে জাস্ট বোঝার জন্য। ওকে, এখন আপনি ভাবলেন যে ঠিক আছে আমি অ্যামাজনের ড্রপশিপিং বুঝে ফেলেছি, এখন ভাই বলেন এটা আমি কিভাবে কি করবো, আমি তো এটা করতে চাই। তো আমরা সেই নেক্সট স্টেপে চলে যাই। আমি আশা করি আপনার ড্রপশিপিং সম্বন্ধে মোটামুটি একটা ধারণা আপনাদের হয়ে গেছে, নাকি কারো কোনো প্রশ্ন আছে? না না, ঠিক আছে। ওকে, ফাইন। আচ্ছা ভাইয়া। ওকে, নেক্সট হচ্ছে যে আপনি যখন ডিসাইড করলেন যে হ্যাঁ আমি এটা বুঝে ফেলেছি, আমি ড্রপ শিপিং কি এটা বুঝে ফেলেছি, আমার একটু মাথায় আইডিয়া এসেছে, এখন ভাইয়া আমি এটা করব, কিভাবে করব? ফার্স্ট আপনার একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে অ্যামাজনের সঙ্গে। কখনোই কেউ কনফিউজড হয়ে যাবেন না যে আই হ্যাভ অলরেডি অ্যান অ্যাকাউন্ট উইথ অ্যামাজন, দ্যাট ইজ ইউর পারচেজ অ্যাকাউন্ট, নট সেলার অ্যাকাউন্ট। আপনার একটা সেলার অ্যাকাউন্ট ওপেন করতে হবে, যেটা হচ্ছে অ্যামাজন সেলার সেন্ট্রাল নামে একটা সাইট আছে, ওই সাইটে গিয়ে আপনার একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। once you get approval from Amazon, আপনার কি করতে হবে, আপনার অ্যাকাউন্ট ইজ রেডি, আপনাকে অ্যামাজন অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে যে হ্যাঁ তোমার অ্যাকাউন্ট রেডি, তুমি এখন সেল করতে পারো। তখন আপনার সেকেন্ড কাজটা হচ্ছে আমি যেটা বলেছি, আপনাকে প্রোডাক্ট আপলোড করতে হবে আপনার অ্যাকাউন্টে। প্রোডাক্ট আপলোডের অনেকগুলো সিস্টেম আছে, আমরা নেক্সট সেশনগুলোতে আলোচনা করব, বাট আমি এখন আপনাকে সাইকেলটা বলছি। দেন আপনার কি করতে হবে, যেটা আমরা বলেছি, আপনি তারপরে অর্ডার পাবেন। যখনই আপনি প্রোডাক্ট আপলোড করবেন তখন আপনি অর্ডার পাওয়া শুরু করবেন। এই অর্ডার পাওয়া শুরু করাটা বা প্রোডাক্ট আপলোড করা থেকে অর্ডার পাওয়া শুরু করাটা ইন বিটুইন কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার অ্যাডভার্টাইজমেন্ট করা বা কিভাবে আপনার প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছানো যায়,
কিভাবে আপনার প্রোডাক্টটা মানুষ পাবে, ওখানে কিছু টেকনিক্যাল ব্যাপার আছে বা কিছু ব্যাপার আছে, ওইটা আমরা নেক্সট সেশনগুলোতে বলবো। এখন আপনাকে টোটাল সার্কেলটা বলছি। আপনি যখন অর্ডার পাবেন তখন আপনি কি করবেন, ডেলিভার দ্য প্রোডাক্ট টু দ্য কাস্টমার। আপনি অর্ডারটা পেলেন, কাস্টমারকে প্রোডাক্টটা ডেলিভারি করলেন, গেট প্রফিট। দেন হচ্ছে আপনি সবকিছু মিলিয়ে 2 টাকা 1 টাকা 5 টাকা হোয়াট এভার দ্য আপনার প্রফিট মেক করছেন ওইটা আপনার পেয়ে যাবেন। দ্যাট ইজ দ্য সার্কেল। তো এখন এগুলো তো সব বুঝলেন, আপনি ড্রপ শিপিংও বুঝলেন এবং এই সার্কেলটাও বুঝলেন। এখন আপনার কি কাজ? এখন কাজ হচ্ছে ওপেন অ্যান অ্যাকাউন্ট। এখন আপনার নেক্সট কাজটা হচ্ছে আপনি একটা অ্যামাজনে অ্যাকাউন্ট ওপেন করুন। এ পর্যন্ত আপনাদের আর কোনো কিছু কারো জিজ্ঞেস করা থাকলে বলবেন, আমি নেক্সট সেশনে যাচ্ছি। হ্যাঁ, এখানে একটা কোয়েশ্চেন আছে, যেহেতু ভিডিও আগে দেখছি। এই যে ওপেন এন অ্যাকাউন্ট, এখানে নাম লিখতে বলে, তো আমি যদি একটা সুন্দর নাম দিতে চাই, আমি ইন্ডিভিজুয়াল করব, বিগিনিং এ মনে করেন আমি কমার্শিয়ালে যাচ্ছি না, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করব হুম, খুঁটিনাটি জানার জন্য। তো এখানে যদি আমি একটা সুন্দর একটা নাম দিতে চাই, নিজের নাম হয়ে কি দেয়া যাবে, এরকম কিছু ব্যাপার স্যাপার আছে? আপনি যে কোনো নাম দিতে পারবেন, যে কোনো নিজের নাম হোক, মেয়ের নাম হোক, বা আপনার যে কোনো পছন্দের নাম আপনি দিতে পারবেন, গোলাপ ফুল, বেলি ফুল, আম, জাম, কাঁঠাল, লিচু। কিন্তু কথা হচ্ছে ওই নামটা যদি আগে কেউ ইউজ করে তখন আর আপনি পারবেন না। ওই নামটা অ্যাভেলেবেল থাকতে হবে। আচ্ছা, আচ্ছা। যদি অ্যাভেলেবেল থাকে দেন ইউ ক্যান ইউজ দ্যাট নেম, ইট ডাজন্ট ম্যাটার। বাট আপনার এই নামের সাথে আমার অ্যাকাউন্ট নাম্বার বা অ্যাকাউন্ট হোল্ডার এগুলোর সাথে কোনো ম্যাচ করে না? না, এই নাম আপনি যে কোনো নামই দিতে পারবেন স্টোরে, ইট ডাজন্ট ম্যাটার। এবং অনেকে ভুল ধারণা থেকে থাকতে পারে যে আমার এলএলসি বা আমার কর্পোরেশন হতে হবে কিনা, সেটা পরে। কিন্তু আপনার স্টোরের নাম যে আপনি যে কোনোটাই স্টোর নাম হিসেবে সিলেক্ট করতে পারবেন। যদি অ্যামাজন বলে যে নামটা আছে, দেন মানে অ্যামাজন যদি নিয়ে নেয় তখনই আপনি নামটা না, আমি একটা নাম দিলাম, পাশে লাগাই দিলাম এলএলসি। না, আপনি তো আর এলএলসি তো আর আপনি মানে মুখের কথাই লাগাতে পারবেন না। ওটা তো আপনার আগে এলএলসি করতে হবে, তারপর তো করতে হবে, আমি ওইটাই জানতে চাচ্ছি আর কারণ কি। এলএলসি আপনি বললে আপনাকে তো এলএলসি তখন এভিডেন্স চাইবে, তখন আপনি কি দেবেন? জিনিসটা বুঝছেন? হ্যাঁ। ওকে, সো আমরা এখন অ্যাকাউন্ট ওপেনিং এ যাচ্ছি। অ্যাকাউন্ট ওপেনিং এ যাওয়ার জন্য আপনার কি করতে হবে? আপনি প্রথমে অ্যামাজন সেলার সেন্ট্রাল, এই কথাটা এই যে উপরে লেখা আছে দেখেন অ্যামাজন, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। অ্যামাজন সেলার সেন্ট্রাল, এই কথাটা আপনার গুগলে গিয়ে টাইপ করলেই এই স্ক্রিনটা আসবে। আইদার লগ ইন অথবা অ্যামাজন সেলার বিকামে, যে কোনো এগুলো লেখা পাবেন, যে কোনো একটা ক্লিক করলে আপনার এই স্ক্রিনটা চলে আসবে। আমরা ধরে নিচ্ছি সবাই আপনারা নিউ, এখানে ওল্ড কেউ নাই। ওল্ড থাকলে সে এখান থেকে লগ ইন করবে, আর নিউ যে হবে সে এখানে সাইন আপ করবে। সাইন আপের দুটো অপশন আছে, আগেও আমরা বলেছি আপনারা যারা ভিডিও দেখেছেন। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে প্রফেশনাল। ইন্ডিভিজুয়াল হচ্ছে যে আপনি যদি ইন্ডিভিজুয়ালি ওপেন করেন তখন ওরা আপনাকে শুধুমাত্র 20টা প্রোডাক্ট সেল করতে দেবে, 40 প্রোডাক্টস পার মান্থ ইউ ক্যান সেল, অনলি 40 প্রোডাক্টস, নট মোর দ্যান দ্যাট। আর যেটা হচ্ছে ওরা আপনাকে 99 সেন্ট করে চার্জ করবে পার ট্রানজাকশন, পার অর্ডার। দ্যাট ইজ দ্য ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। এটা অনেক লিমিটেশনস আছে, যেহেতু আপনি ইন্ডিভিজুয়াল চালাবেন, আপনি এটা কাউকে দিয়ে চালাতে পারবেন না। যেটা যদি প্রফেশনাল হয় তখন কিন্তু আপনি কাউকে দিয়ে অ্যামাজনের অ্যাকাউন্ট চালাতে পারবেন, যে হ্যাঁ তুমি আমার ফরে কাজ করো। ওটা আমরা পরে বলবো, বাট আপনি এটা করতে পারবেন। সো আপনারা ডিসাইড করবেন যে আপনারা কোন অ্যাকাউন্ট ওপেন করবেন। আমি সবাইকে সাজেস্ট করব আপনারা প্রফেশনাল করবেন, যেহেতু আপনাদের একটা বিজনেস করার প্ল্যান আছে। আপনি প্রথমেই $39 যাবে এটা চিন্তা করলেই হবে না। আপনি $40 যাক, কিন্তু আপনি বিজনেস করবেন তো অনেক, ওখানে $40 নাথিং। ও, $40 কি পার মান্থ নাকি একবারে? নো, পার মান্থ। পার মান্থ। তো ওইটা চিন্তা করলে যে আমার $40 নিবে, আমি কি করব? নো, আপনার যখন $40 যাবে, ওইটা যখন আপনার মাথায় একটা প্রেশার থাকবে, তখন কিন্তু আপনি ইজিলি ওখান থেকে $4000 হোক আর $400 হোক একটা মেক করবেনই। কারণ আপনার তো মাথায় থাকবে যে ও 39.99 কাটছে। এটা একটা ভালো। আর যদি আপনারা মনে করেন যে না আমি ওপেন করি, দেখি আগে কি হয়, তারপর নয় আমি কি বলবো আস্তে আস্তে করে করব, সেটাও আপনি করতে পারেন। ইটস আপ টু ইউ। আমি সবাইকে সাজেস্ট করব, কারণ আপনারা সবাই জানি, আমরা সবাই এটা করে কি বলে ইন্ডিভিজুয়াল না করে প্রফেশনালি করে, কারণ প্রফেশনাল করলে সুবিধা হয়। মুন্না মুনতাসির, আপনি হাত জাগিয়েছেন, বলেন। আচ্ছা, আমি যদি ইন্ডিভিজুয়াল করার পর 1 মাস 2 মাস পরে যদি মনে করি যে আমি প্রফেশনাল করব,
তাহলে কি এটা করা যাবে? না, ইটস ভেরি ইজি, ইটস ম্যাটার অফ অনলি 2 মিনিটস, করা যাবে, ঠিক আছে। কোনো সমস্যা নেই। বাট ইউ হ্যাভ টু হ্যাভ ইউর EIN নাম্বার অর সোশ্যাল সিকিউরিটি নাম্বার অর বিজনেস ইনফরমেশন। আচ্ছা ঠিক আছে। ওকে, সো আমরা কি করব, এখান থেকে আমরা আইদার ইন্ডিভিজুয়াল অর প্রফেশনাল যে কোনো একটা করার জন্য সাইন আপ করতে যাব। এখানে সাইন আপ করব, নট লগ ইন। লগ ইন হচ্ছে যারা পুরনো অ্যাকাউন্ট হোল্ডার, আপনি সাইন আপে যাবেন, এখানেও যেতে পারেন, এখান থেকেও করতে পারেন। সাইন আপে যখন যাবেন তখন আপনার এই স্ক্রিনটা চলে আসবে। এই স্ক্রিনটা আসলে এখানে আপনারা তো বুঝতেই পারছেন, খুব ইজি, আমি অত প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট ডিসকাস করলে অনেক সময় লাগবে। এখানে আপনি আপনার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এগুলো দিয়ে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। যখন আপনি ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট দিবেন, আপনার নাম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে তারপর আপনি নেক্সট ক্লিক করলেন। ওকে, এই জায়গাটা আমি যে বলেছি ওই জিনিসটা আছে, আপনার খেয়াল করবেন। এখানে কিন্তু এই যে পার্সোনাল এবং ইন্ডিভিজুয়াল এর কি ডিফারেন্স এবং এখানে কি $99 $39.99 এবং এই 40 আইটেম আপনি সেল করতে পারবেন। আর ইন্ডিভিজুয়াল প্ল্যানে আর প্রফেশনাল প্ল্যানে কি কি হয়, এই টোটাল জিনিসগুলো আছে আপনার এখানে দেয়া। এটা একটু আপনারা পড়ে নিন, আমি ক্লাস শেষ হলে রেকর্ডিংটা ভিডিওটা দিয়ে দেব, তখন আপনি এটা ইজিলি পড়ে নিতে পারবেন। ওকে, নেক্সট স্টেপ হচ্ছে ওইটা ফিল আপ করার পর আপনার এখানে নিয়ে আসবে। এখানে আসলে আপনি আপনার এই যে ইয়েগুলো, যে ডিসক্রিপশন গুলোতে যা যা চাচ্ছে এগুলো আপনি আস্তে আস্তে করে ফিল আপ করতে থাকবেন। এগুলো আপনারা পারবেন, ইটস ভেরি ইজি, একটা একটা করে ফিল আপ করবেন। এখানে আপনার এই যে কান্ট্রি অফ সিটিজেনশিপ, এটা সবাই মনে রাখবেন যে আপনার অনেকে এখানে আপনারা একটু মিস করতে পারেন বা ভয় পেতে পারেন যে কান্ট্রি এটা কি আমেরিকায় হতে হবে কিনা বা এরকম। নো, আপনি যদি কান্ট্রি সিটিজেনশিপ বাংলাদেশি হন, আপনার সিটিজেনশিপ যদি বাংলাদেশি হয়, আপনি জাস্ট বাংলাদেশ সিলেক্ট করে দেবেন এখান থেকে। কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ যদি হয়, বাংলাদেশ সিলেক্ট করে দেবেন এখানে। তারপর আপনার এখানকার অ্যাড্রেসটা দিবেন, আপনার এখানকার ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দিলে ওরা আপনাকে SMS এর মাধ্যমে ভেরিফাই করে দেবে। সো আপনি রাইট দ্য ওয়েতে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। তারপরে আপনার এই জিনিসগুলো দিলে আপনি সেন্টেন্স গুলো ভেরিফাই হলে নেক্সট আপনি নেক্সট পেজে চলে যাবেন। এখানে কিন্তু আপনার এই যে আমি যে কথাগুলো বলেছিলাম, প্রাইভেটলি ওন বিজনেস নাকি কি টাইপের বিজনেস, কোথায় আছে বিজনেস, এই প্রশ্নগুলো আসবে। এটা একটু কেয়ারফুলি করবেন। যেমন এটা ইউনাইটেড স্টেটে, হ্যাঁ আপনি এখানেই আছেন, এটা লিখবেন। আর এই জায়গাটায় আপনি সবসময় এটা সিলেক্ট করবেন যদি আপনি প্রফেশনাল করেন। আর যদি না করেন তখন নো, আই এম অ্যান ইন্ডিভিজুয়াল, এটা আপনি সিলেক্ট করবেন। এটা একটু মাথায় রাখবেন। এটা হচ্ছে প্রফেশনালের ক্ষেত্রে, এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে। দেন এগ্রি এন্ড কন্টিনিউ। এরপরে আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো চাইবে, আপনি জাস্ট পার্সোনাল ইনফরমেশন গুলো আপনার দিয়ে দিবেন। এবার আসেন আইডি। আইডির ব্যাপারে কথা হচ্ছে যে আপনার এনি টাইপস অফ আইডি ওরা নিবে, কিন্তু সেটা গভর্নমেন্ট আইডি হতে হবে। অলওয়েজ মনে রাখবেন স্টেট আইডি হতে হবে, গভর্নমেন্টের দেয়া ইস্যুকৃত আইডি, অন্য কোনো আইডি কিন্তু তারা নিবে না। এখন কেউ প্রশ্ন করতে পারেন যে আমার পাসপোর্ট আছে, আমি পাসপোর্ট দিতে পারবো? হ্যাঁ অবশ্যই, পাসপোর্ট হচ্ছে একটা গভর্নমেন্ট আইডি, এটা আপনি দিতে পারেন। যদি পাসপোর্ট না থাকে আপনি কি দিতে পারেন? ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন। ড্রাইভিং লাইসেন্স যদি না থাকে আপনার স্টেট আইডি, যেটা ড্রাইভিং লাইসেন্স না বাট স্টেট আইডি, ওইটা আপনি দিবেন এখানে। এক্সপায়ারেশন ডেট এন্ড কান্ট্রি অফ ইস্যু এগুলো দিয়ে দেবেন এখানে। এরপরে যেভাবে আছে আপনার এই যে অ্যাডিশনাল ডকুমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট কোনটা দিবেন আপনি, এটা সবসময় আপনারা মনে রাখবেন। আচ্ছা, এখানে আইডেন্টিটি ডকুমেন্ট হচ্ছে আপনি আপনার ওই যে আইডিটা দিবেন, ওই আইডিটা এখানে পিডিএফ ফরম্যাটে আপলোড করে দিবেন, বোথ সাইড। বোথ সাইড। তারপর এডিশনাল ডকুমেন্ট হিসেবে আপনার ব্যাংক স্টেটমেন্টের কপি দিবেন একটা পিডিএফ ফরম্যাটে, এখান থেকে আপনি লোড করবেন। বিজনেস অ্যাড্রেস অলওয়েজ, আপনার যদি বিজনেস অ্যাড্রেস আলাদা থাকে তো ভালো, যদি না থাকে বাসার অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনার যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসে দিয়ে দিবেন। Yo lo tienes citado, ¿verdad? Tú, Gandela. এরপরে আপনি আসবেন হচ্ছে আপনার বিলিং ইনফরমেশন। বিলিং ইনফরমেশনে এখানে খুবই ইজি, ক্রেডিট কার্ড নাম্বার, এক্সপায়ারেশন ডেট যা যা আছে এখান থেকে চলে যাবে। এই বিলিং ইনফরমেশন কি আমার থেকে যে প্রতি মাসে মাসে যে $40 নিবে ওই ইনফরমেশনটা, রাইট? হ্যাঁ ওই ইনফরমেশন এক্স্যাক্টলি। এখানে আপনারা অবশ্যই মনে রাখবেন বিলিং ইনফরমেশনে অবশ্যই আপনার ক্রেডিট কার্ড নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। Con lo de Navidad. No, con caparlo no. তারপরে হচ্ছে আপনার সেট আপ অফ বিলিং মেথড। এটা হচ্ছে আপনার কাছে যে টাকাটা আসবে
অর্থাৎ বেচা বিজনেস Aquí lo que dices es para encontrar la población. Pero cuando se va por ahí, lo voy a soltar ahí a todos los aventureros de... হ্লো এক্সকিউজ মি ভাইয়া, অনেক সাইড নয়েজ আসছে, শোনা যাচ্ছে না ইভেন কথা ক্লিয়ার। un montón y al final এগুলো কারা? encontré un montón Hello? de estudios que dicen que anteriormente siempre se pensaba que... ওই এস এম রহমান কথা বলতেছে, উনি কি জানে না এখানে? হ্যাঁ এখন ঠিক আছে মনে হয়। ওকে, ওকে, এখন আপনারা এই জায়গাটা ফিল আপ করবেন। এটা হচ্ছে আপনার, ও আচ্ছা, এটা তো আমরা দিয়েছি, ক্রেডিট কার্ড নাম্বার, বিলিং মেথড। এরপরে আপনার প্রোডাক্ট ক্যাটাগরি সম্বন্ধে কিছু প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলো আপনারা সবসময় মনে রাখবেন। ইউপিসি কোড আপনার আছে কিনা জিজ্ঞেস করলে আপনি অবশ্যই নো দিবেন। এখানে এটা আপনার একটু করে রাখবেন, মেমোরাইজ করে রাখবেন, এখানে নো দিয়ে দিবেন। আর তারপরের অ্যান্সারটা হচ্ছে সাম অফ দেম, আর এটা হচ্ছে মোর দেন 500। এই জন্য আমি এটা সিলেক্ট করে দিয়েছি সবগুলো, আপনারা এটা একটু মাথায় রাখবেন। আনিস ভাই সরি, আপনার এটা দেখা যাচ্ছে না, আপনি ওই কোয়েশ্চেন স্ক্রিনটা বড় করবেন, আপনারটা ছোট করে। আমি সরি, বুঝতে পারিনি। আপনি যেখানে যে কোয়েশ্চেন গুলো আনসার দিচ্ছেন এই স্ক্রিনটা একটু বড় করবেন, এটা দেখা যাচ্ছে না। না, এটা আর বড় করা যাচ্ছে না, এটা তো একটা ফোনে জুম করা যাবে তো, ফোনে জুম এটা করা ভাই যাবে। আপনি আপনার ইয়েতে জুম করে নেন ভাই। হ্যাঁ ফোনে বড় করে দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা পরবর্তীতে এই এই রেকর্ডিংটা যদি আপনারা বড় স্ক্রিনে দেখেন, যদি মোবাইলে কেউ কষ্ট হয় একটু কষ্ট করে দেখেন, কারণ হচ্ছে এটা তো আর বড় করা যাচ্ছে না, এটা তো স্লাইড। তো আপনারা পরবর্তীতে দেখে বুঝে নিন। আমি আপনাদের বলে দিচ্ছি, প্রথম অ্যান্সার হচ্ছে নো, তারপরের অ্যান্সার হচ্ছে সাম অফ দেম, আর তারপরের অ্যান্সার হচ্ছে 3 নম্বর পর্যন্ত মোর দেন 500। এইটুকু মনে রাখলেই হবে। আপনারা যদি এই অ্যাপ্লিকেশনের কোনো স্টেজে এসে কোনো সমস্যায় পড়েন, আমাকে নক দিবেন পার্সোনালি, আমি আপনাদের হেল্প করব, কোনো সমস্যা নেই। ওকে, এইটুকু সাবমিট করার পরে ওরা আপনাকে, যখন আপনি নেক্সট ক্লিক করবেন, ওরা আপনাকে বলে দিবে যে হ্যাঁ উই রিসিভ ইওর অ্যাপ্লিকেশন, এন্ড আপনাকে ওরা কি করবে, একটা ভেরিফিকেশনের কথা বলবে যে আপনার এটা, আমরা অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য একটা কোড পাঠাবো, এটা আপনাকে বলবে। সো অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য যখন কোড পাঠাবে, তখন আপনাকে 2 দিন বা 3 দিন ওয়েট করতে বলবে। 2-3 দিন ওয়েট করার পরে ওরা আপনাকে এরকম একটা কোড পাঠাবে অ্যামাজনের। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ওকে, এরকম একটা চিঠি পাবেন বাসার অ্যাড্রেসে। আপনারা লক্ষ্য রাখবেন সবসময়, 2 দিনের ভিতরে এখানে দেখেন একটা কোড আছে, এই যে লাল লাল অক্ষরে লেখা। জি জি এই কোডটা আপনি যখন লগ ইন করবেন, তখন ওরা এই কোডটা আপনাকে দিতে বলবে। আপনি এই কোডটা যখন দিবেন, তখন আপনার প্রসিডিউরটা শেষ হয়ে গেল, আপনার আর কোনো কিছু করার নেই। ওরা আপনাকে বলবে ওকে উই গট ইউর অ্যাপ্লিকেশন এন্ড উই উইল ইনফর্ম ইউ নেক্সট 72 আওয়ার্স। তো 72 আওয়ার্স ওদের বলার কথা সেজন্য বলবে, বাট ওরা আপনাকে উইদিন 1 আওয়ারের ভিতরে আপনাকে একটা কনফার্মেশন মেইল দিয়ে দেবে যে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে অথবা অ্যাপ্রুভ হয়নি, যে কোনো একটা মেইল দিয়ে দেবে। মোস্ট অফ দ্য টাইম তারা বলে যে অ্যাপ্রুভ হয়েছে। এরপরে কি করবে, ওরা আপনাকে একটা ভিডিও কলের একটা দিবে, কি বলে ওটাকে, স্কেজুয়াল দিবে, যে আপনার সাথে ওরা ভিডিও কলে যোগাযোগ করবে বা আপনাকে মানে দেখতে চাইবে বা চিনতে চাইবে যে আপনি ওই পার্সন কিনা। তো তখন ভিডিও কলের স্কেজুয়াল দিলে আপনি একটা আপনার সময় মতো স্কেজুয়াল করে নেবেন। যেই সময়টা করে নেবেন ওইটা আপনার মাথায় রাখবেন যে এই সময়টা আপনি স্কেজুয়াল করেছিলেন, ওই দিন আপনি ওই সময় গিয়ে যখনই আপনি লগ ইন করবেন, তখন আপনাকে ওখানে একটা জয়েন কল নামে একটা বাটন থাকবে। এরকম একটা বাটন থাকবে, লেখা থাকবে জয়েন কল। ওই জয়েন কল আপনি ক্লিক করলেই অ্যামাজনের কোনো একজন রিপ্রেজেন্টেটিভের সাথে আপনার দেখা হয়ে যাবে। সে আপনাকে আপনার নাম জিজ্ঞেস করবে, আপনার আইডি কার্ডটা একটু দেখতে চাইবে, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। ওইটা আপনি দেখাবেন, তখনও বলবে যে ওকে তোমার অ্যাকাউন্ট হয়ে গেছে, আমরা তোমাকে নোটিফাই করব। তো যখন আপনি ওটা কলটা শেষ করবেন, তারপর হয়তো 1-2 ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্ট ইজ রেডি ফর সেল। আপনার আর কোনো স্টেপ নেই।
আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন আছে। জি ভাই, আমি ইউটিউবে দেখলাম যে যারা নতুন কোম্পানি খুলেছে, ব্র্যান্ড নিউ কোম্পানি, স্কর কিংবা এলএলসি, তাদের বলে অ্যামাজন মানে এই অ্যাপ্রুভাল দেয় না। এটা কি সত্যি নাকি? না, এরকম কোন কোম্পানির ইনফরমেশন এখানে তেমন অ্যাকচুয়ালি দরকার নেই। আপনি ইভেন আপনার সোশ্যাল সিকিউরিটি দিয়েও আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। ইউ ডোন্ট নিড এনি কোম্পানি অর এনি কর্পোরেশন ফার্স্ট টাইম, কিছুই দরকার নেই। আচ্ছা, না ভাই, আমার একটা ব্র্যান্ড নিউ একটা স্কর্প একটা খোলা হয়েছে কিছুদিন আগে। তো ওইটা দিয়ে আমি কি করতে পারবো, নাকি আমি আগে ইন্ডিভিজুয়ালি করে পরে আমি চেঞ্জ করলে বেশি ভালো হয়? নো নো নো, আপনি আপনার যেহেতু এস কর্পোরেশন খোলাই আছে, আপনার ইআইএন আছে তো, তাই না? জি, ইআইএন আছে, আমার গত সপ্তাহে খোলা হয়েছে। ওকে গুড। তাহলে আপনি যেটা করবেন, আপনি অবশ্যই ইন্ডিভিজুয়াল আর যাবেন না, প্রফেশনাল করবেন। কারণ আপনার প্রফেশনাল অ্যাকাউন্ট খোলার পরের থেকে যদি সময় বেশি দিন পার হয়, 1 মাস 2 মাস, তখন আপনার অ্যাকাউন্ট হেলথ ভালো হবে। আপনি প্রফেশনাল খুলবেন, ইআইএন নাম্বার দিবেন ওখানে, বাস। তারপর জি। আপনি যেভাবে করার ওইভাবে করবেন। এই যেটা আপনি ইউটিউবে শুনেছেন বা দেখেছেন, এটা আমি জানি না কোথায় দেখেছেন, বাট এটা সত্যি না। আমাকে ইউটিউবে বলতেছে যে একেবারে যারা নতুন বিজনেস খুলেছে তাদের অ্যামাজন মানে পছন্দ করে না। পুরোনো বিজনেসটা অনেক পুরোনো রেপুটেড বিজনেস হওয়া লাগে, ওকে, তাহলে পছন্দ অ্যাপ্রুভাল দেয় না। পছন্দ করে না, দ্যাট ইজ ডিফারেন্ট কথা বা ডিফারেন্ট থিং অ্যাকচুয়ালি। আপনার নতুন যখন আপনি অ্যাকাউন্ট ওপেন না করতে পারেন, তাহলে অ্যামাজন চলবে কিভাবে? পুরনো অ্যাকাউন্ট হোল্ডার দিয়ে চলবে? ওদের তো মিলিয়ন অফ অ্যাকাউন্ট এভরিডে হচ্ছে। সো জি। এটা ভুল ইনফরমেশন। যদি আচ্ছা। কেউ বলে পছন্দ করে না, সেটা হতে পারে যে আপনি নতুন অ্যাকাউন্ট করেছেন, আপনাকে হয়তো অনেক এটা স্বাভাবিক। এটা প্রথম অবস্থায় আপনি ভুল করতে পারেন। এজন্য তারা আপনাকে মনিটরিং এর ভিতর রাখবে। আপনি যখন যেকোনো কেউ, আমরা যখন গাড়ি চালাই প্রথমে, তখন কি করি? গাড়ি জি। যখন চালান শিখতে যাই, তখন আমাদেরকে গাড়ি চালান ড্রাইভার শিখায় আর পাশে বসে থাকে, ব্রেকে পা দিয়ে রাখে। তখন আমরা ভুল করলে সে ব্রেকে চাপ দিয়ে দেয়। তো জি। এক্সাক্টলি সেম ওয়েতে আপনি যখন অ্যামাজনে ঢুকবেন, তো আপনি তো নতুন অ্যাকাউন্ট হোল্ডার। আপনার উপরে, আপনার অ্যাকাউন্টের উপরে হান্ড্রেডস অফ সফটওয়্যার থাকবে, মনিটরিং সফটওয়্যার আপনাকে মনিটরিং করবে আপনি কোনো ভুল স্টেপ দেন কিনা। যখনই আপনি ভুল স্টেপ দিবেন, সাথে সাথে ওরা আপনাকে জি। সাবধান করবে বা বলবে যে তুমি এটা ভুল করছো, এটা করো না, তোমাকে কিন্তু মানে ওয়ার্নিং দেবে। অ্যামাজনের এরকম অনেক সফটওয়্যার আছে, আপনাকে মনিটরিং করবে। জি। অ্যামাজন তো আর আপনাকে পার্সোনাল কোনো লোক মনিটরিং করবে না, সফটওয়্যার দিয়ে মনিটরিং করবে। তো আচ্ছা, প্রথম আচ্ছা। অবস্থায় প্রথম ৩-৪ মাস খুব ভাইটাল পয়েন্ট। ওই সময় হচ্ছে আপনার কোনো ভুল করা যাবে না। খুব আস্তে ধীরে আস্তে আস্তে করে কাজ করতে হবে। ওইগুলো আমরা বলবো নেক্সট। আপনার আগে অ্যাকাউন্ট ওপেন করেন, তারপরে আমি জি। আপনাদের গাইড গুলো বলবো যে কিভাবে আপনি মানে স্টেপ বাই স্টেপ আগাবেন। এখন যদি ভাই, বলি, আপনারা ভুলে যাবেন, আপনারা মনে জি রাখবেন। ভাই, আমি গত সপ্তাহে একটা এস কর্পোরেশন খুলেছি, তা ওইটা দিয়ে আমি এখন করলে বেশি ভালো হবে, ঠিক ওইটা না? দিয়ে আপনি ইআইএন নাম্বার দিয়ে করে ফেলবেন, রাইট? জি। আচ্ছা, আচ্ছা। থ্যাংক ইউ ভাইয়া। নো প্রবলেম। ওকে, আমরা তো তাহলে কি করলাম? আমরা আমাদের অ্যাকাউন্ট ওপেন পর্যন্ত চলে গেলাম, ভিডিও কল হলো, আমরা অ্যাকাউন্ট করে ফেললাম। অ্যাকাউন্ট করার পরে কি হয়? অ্যাকাউন্ট করার পরে আপনি এখানে দেখেন লেখা আছে বেনিফিট অফ হায়ারিং অ্যান অ্যামাজন সেলার সেন্ট্রাল এক্সপার্ট। এটা হচ্ছে যে আপনি অ্যাকাউন্টটাকে নিজেও চালাতে পারেন, অথবা এরকম এক্সপার্ট কোম্পানি আছে বিভিন্ন রকমের, আমরা করি বা আরো XYZ অনেক কোম্পানি আছে তারা করে। সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি আমার কাজ করব, আমার সবকিছু করব, আমি দেখতে চাই যে আমার অ্যাকাউন্ট থেকে কোনো কিছু হয় কিনা, কোনো প্রফিট হয় কিনা বা কিছু হয় কিনা, এটা আমি পরীক্ষামূলকভাবে দেখতে চাই। এটা করেন, এরকম অনেক কোম্পানি আছে তারা করে। আমি ওরকমই একটা কোম্পানিতে কাজ করি, ওটা আমেরিকান কোম্পানি। অ্যামাজনের কাজ করা ছাড়াও ওরা ওই কাজ করে। ওদের কাছ থেকেই মেইনলি আমি এই জিনিসগুলো শিখেছি গত 5 বছরে, যে কিভাবে করে সেটাই আমি এখানে এক্সারসাইজ করতেছি আর কি। সো আপনারা এভাবে হায়ার করতে পারেন যদি কোনো কোম্পানির সাথে আপনাদের হায়ারিং থাকে বা পরিচিত থাকে, যে তারা আপনার অ্যাকাউন্টটাকে প্রথম অবস্থা, যেহেতু প্রথমে একটু অ্যাকাউন্টটা সেনসিটিভ থাকে, ওই সময় অ্যাকাউন্টটাকে পালা বা ওই সময় অ্যাকাউন্টের ডিলিংস গুলো করা একটু টাফ। সো তখন যাতে আপনি কোনো ভুল না করেন, আপনার মনিটরিংটা ভালো হয়, অ্যাকাউন্টের হেলথ ভালো থাকে, এজন্য আপনারা হায়ার করতে পারেন এদেরকে। ইভেন আপনি নিজে নিজেও করতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। বাট এটা হচ্ছে ওইরকম। তো আর হায়ার যদি করেন, তখন অ্যামাজনের ভিতরেই একটা আছে, আপনি সেটিং এ গিয়ে সেলার ইউজার পারমিশন। দ্যাট মিনস এটা আপনি আমাকে যদি হায়ার করেন বা XYZ কাউকে হায়ার করেন, তার ইমেল অ্যাড্রেস দিয়ে তাকে ইনভাইটেশন পাঠাবেন। সে ওইটা অ্যাকসেপ্ট করলে তাহলে আপনি ওই অ্যাকাউন্টটা তার মাধ্যমে বা সে আপনার অ্যাকাউন্টটা চালাতে পারবে আপনার হয়ে। ওকে, সো এখন আপনি অ্যাকাউন্ট ওপেন করে ফেললেন।
তারপরে হচ্ছে আপনি এখন রেডি আপনার অ্যাকাউন্ট চালানোর জন্য। তাহলে নেক্সট প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমি এখন অ্যাকাউন্ট তো রেডি করছি, আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, তাহলে আমি এখন শুরু করতে চাচ্ছি, আমার কত টাকা এখানে ইনভেস্ট করতে হবে? এইটা প্রশ্নটা অনেকেই প্রথমেই করেন, অ্যাকাউন্ট ওপেন করার আগেও করেন। আমার কাছে সবচেয়ে বেশি প্রশ্ন এটাই আসে। আজকে বোধহয় এটার 200-300 প্রশ্ন পেয়েছি এরকমই, যে আমার কত টাকা ইনভেস্ট করতে হবে। এটার অ্যান্সার হচ্ছে যে আপনি যদি মোটামুটি অল্প কিছু টাকা আর্ন করতে চান, যে ঠিক আছে আমি দেখি পরীক্ষামূলকভাবে কি হয় এখান থেকে কোনো টাকা পয়সা জেনারেট করা যায় কিনা। সো আপনি ইনিশিয়াল স্টেজে ধরে রাখতে পারেন যে আপনি যদি 3000 থেকে 6000 টাকা ইনভেস্ট করেন, তখন আপনি একটা মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট দেখতে পারবেন প্রফিট। সেটা হচ্ছে 1200 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত হতে পারে। আমি এক্স্যাক্টলি কোনো অ্যামাউন্ট বলছি না, বাট আপনি ইন বিটুইন 3000 to 6000 ইফ ইউ ইনভেস্ট, ইউ ক্যান আর্ন ইভেন ফ্রম $1200 to $2000 পার মান্থ। এখন আপনি আবার বলতে পারেন যে আমি এর চেয়ে বেশি ইনভেস্ট করব বা এর চেয়ে কম ইনভেস্ট করব। ওই একই কথা, আপনি যদি বেশি ইনভেস্ট করেন, আপনার যত অ্যাজ পার ইউর ইনভেস্টমেন্ট রিটার্ন উইল বি দ্য ডাবল। আপনি যদি এটা 12,000 করেন, রিটার্ন 12,000 আসবে। আপনি যদি এটা 1000 করেন, রিটার্ন ওইভাবে আসবে। এরকমই ব্যাপারটা। এরপরে আপনার প্রশ্ন আসতে পারে যে এই টাকা আমি যে ইনভেস্ট করবো, এই টাকা কবে পাবো, কিভাবে পাবো, সেল হওয়ার পরে এই টাকা আমি কিভাবে পাবো? সো অ্যামাজনের সার্কেল হচ্ছে এভরি 15 ডেজ তারা আপনাকে টাকা দিয়ে দেবে। এভরি 15 ডেজ একটা সার্কেল আছে, ওই সার্কেলে আপনার টাকা আপনি যেটা ইনভেস্ট করেছেন ওখান থেকে যে পরিমাণ টাকা আপনার রিলিজ হবে, ওই পরিমাণ টাকা এভরি 15 ডেজে আপনি পেয়ে যাবেন। সো আপনি যদি মাসের প্রথম সপ্তাহে $6000 ইনভেস্ট করেন এবং আপনি দেখা গেল 18-19 তারিখের দিকে এখান থেকে অলমোস্ট 5000 টাকা পেয়ে গেছেন, আপনি 18 তারিখ থেকে আবার 30 তারিখের ভিতরে ওই 5000 টাকা আবার ইনভেস্ট করতে পারেন। দ্যাট ইজ রিইনভেস্টমেন্ট। তাহলে কি হলো, আপনার এখন 6 আর পরের 5 অর্থাৎ 11000 টাকা আপনি ইনভেস্ট করলেন। অর্থাৎ আপনি এই 6000 টাকাকেই দুইবার রোল করলেন, ডাবল করে 11000 টাকা আপনার ইনভেস্ট হয়ে গেল। এবং ওই অনুযায়ী আপনার দেখবেন প্রফিটটাও কিন্তু একসময় ভালো হয়ে যাবে। 11000 ইভেন এমন হতে পারে আপনার যদি প্রোডাক্ট ভালো হয়, আপনি 2 থেকে 2500 টাকা প্রফিট করে ফেলতে পারবেন। ইটস ডিপেন্ড অন প্রোডাক্ট, বাট এটা করা সম্ভব। সো আপনার কি হলো, আপনি যদি যে কোনো কেউ, আমরা চাকরি করে যদি আপনি দেখেন যে 3-4000 টাকা আয় করা কত কষ্ট, কিন্তু আপনি যদি $6000 আপনার যদি একটা ক্রেডিট কার্ড থাকে, অনেকেরই আছে, সেটা খাটিয়ে শুধুমাত্র আপনি সারা বছর সারা মাস যদি দুইবার করতে পারেন, তাহলে আপনি ইজিলি এখান থেকে অ্যাটলিস্ট 1500 থেকে টিল 3000 এরকম একটা অ্যামাউন্ট এখান থেকে আয় করতে পারবেন। তারপরে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট প্রশ্ন আমার কাছে আসে, সেটা হচ্ছে যে আমি যে অ্যাকাউন্ট ওপেন করবো, এই অ্যাকাউন্টটা বা এই ইনভেস্টমেন্টটা সিকিউরড কিনা, কতদূর সিকিউরড বা সিকিউর কিনা, আমার টাকাটা চলে যাবে কিনা, আমার টাকা অ্যামাজন নিয়ে যাবে নাকি আনিস ভাই আপনি নিয়ে যাবেন, বা কে নিয়ে যাবে এই টাকা? এটার অ্যান্সার হচ্ছে যে আপনার টাকা কেউ নিতে পারবে না। আপনার টাকা শুধুমাত্র আপনার অ্যাকাউন্টেই ডিপোজিট হবে। এছাড়া আপনার টাকা কেউ ধরতে পারবে না, টাচ করতে পারবে না, কিংবা আপনার টাকার শেয়ার বা কোনো একটা পোর্শন কেউ কোথাও নিতে পারবে না। Only it will goes to your account. So আচ্ছা, এখানে আমরা কিছু জন্য বলেছিলাম যে এটা স্টক মার্কেটের মতো নয়, যে আপনার এটা স্টক মার্কেট আপনার প্রিন্সিপাল লস হয়ে যাবে বা কোনো কিছু হবে। এই জন্য আপনার এটা ভয়ের কিছু নাই। এখানে বলা আছে ইউ নেভার লুজ ইওর প্রিন্সিপাল ইনভেস্টমেন্ট। আপনি আর যা করেন, আপনার প্রফিট কম হতে পারে, লাভের পরিমাণ কম হতে পারে, কিন্তু আপনার প্রিন্সিপাল যে টাকাটা আছে এটা কখনোই আপনার লস হওয়ার কোনো চান্স নেই। আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে হিডেন কস্ট। হিডেন কস্টটা হচ্ছে এরকম যে, সে ফর এক্সাম্পল আপনি একটা স্টোর ওপেন করলেন, যে আপনি একটা গ্রোসারি স্টোর দিলেন, অথবা একটা রেস্টুরেন্ট দিলেন, অথবা একটা জামা কাপড়ের দোকান দিলেন, একটা নিউজ স্ট্যান্ড দিলেন, যে কোনো টাইপের একটা স্টোর যদি ওপেন করেন, সেখানে কিন্তু আপনার অনেক কস্টিং আছে। কি কস্টিং আছে আপনারা খুবই ভালোভাবে জানেন। আপনার একটা এমপ্লয়ি রাখতে হবে, তাকে স্যালারি দিতে হবে, ইলেকট্রিসিটি বিল আছে, যদি ওটা বড় রেস্টুরেন্ট হয় ওখানে গার্বেজের জন্য টাকা পয়সা দিতে হবে, আপনার ওয়াটার বিল দিতে হবে, ওটার জন্য মেইনটেনেন্স আছে বিভিন্ন রকমের, আপনার রিপেয়ারিং মেইনটেনেন্স আছে, পেইন্টিং করতে হবে, বিভিন্ন রকমের প্রবলেম অ্যারাইজ করবে, সেটা সলিউশন করতে হবে। সো এরকম অনেক কস্টিং আছে। যে কোনো ছোটখাটো বিজনেস, আপনি যদি এমন একটা দোকান যেখানে একজন লোক কাজ করে, সেই দোকানেও দেখবেন আপনার ছোটখাটো এরকম অনেক খরচ আছে। কিন্তু এই অ্যাকাউন্টটা মেইনটেইন করতে আপনার অনলি $39 ছাড়া আর কোনো খরচ নেই। আপনার কিন্তু কোনো খরচ নেই, নট এ সিঙ্গেল পেনি আপনার কোনো খরচ করতে হবে না। এই জন্য আমরা বলেছি যে নো হিডেন কস্ট, যেটা
গোপন কোনো খরচ আছে কিনা বা এরকম কোনো খরচ আছে কিনা যেটা পরবর্তীতে করতে হবে, ওরকম কিছু নেই আসলে। আর এটা তো বলেছি আমি, নো রেগুলার অপারেটিং এক্সপেন্সেস কস্ট লাইক এনি ফিজিক্যাল স্টোর। এটা তো আমি বললাম যে ফিজিক্যাল স্টোরের মতো যেগুলো রেগুলার অপারেটিং কস্টিং থাকে ওইটা আপনার ওখানে নেই। ওকে, এরপরে আপনি বলতে পারেন যে তাহলে আমার এখানে রিস্কটা কি থাকে, কোনো রিস্ক আছে কিনা। আপনি তো বললেন সবকিছু যে হ্যাঁ এটা নাই ওইটা নেই, তাহলে আমাদের আদৌ কোনো রিস্ক আছে কিনা, বা যদি থাকে সেটা কিভাবে ওয়ার্ক করে, হাউ দ্য রিস্ক ফ্যাক্টর ম্যানেজমেন্ট ওয়ার্ক। এটা ওয়ার্ক করে হচ্ছে আপনার রিস্ক ফ্যাক্টর কি কি থাকতে পারে। একটা রিস্ক হতে পারে যে আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে যেতে পারে কোনো কারণে। আপনি যদি কোনো ভুল করেন, আপনি যদি কোনো ভুল প্রোডাক্ট লোড করেন বা কোনো একটা কিছু ভুল করেন, তখন অ্যামাজন আপনার অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেটেড করে দিতে পারে। এটা একটা রিস্ক। তো ডিঅ্যাক্টিভেট করলে এটাকে আপনি ম্যানেজ করবেন কিভাবে? রিস্ক ফ্যাক্টর ম্যানেজমেন্ট ইজ, আপনি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটেড করলে অ্যাকাউন্টের ডিঅ্যাক্টিভেটেড তোলার জন্য, অ্যাক্টিভেটেড করার জন্য অ্যামাজনের সাথে যোগাযোগ করবেন, অ্যামাজনের সাথে আপিল করবেন, ওদের সাথে ফোনে কথা বলবেন, প্রবলেমটা কি শুনবেন। ওরা আপনাকে বলবে যে তোমার এই প্রবলেম হয়েছে, তুমি এটাকে অ্যাড্রেস করো বা এই করো। সেই অনুযায়ী আপনি আপিল করলে ওরা কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে আবার অ্যাক্টিভেট করে দেবে। আরেকটা রিস্ক থাকে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট সাসপেনশন। অ্যাকাউন্ট সাসপেনশন আর ডিঅ্যাক্টিভেশনের ভিতর ডিফারেন্সটা হচ্ছে যে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটেড হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা ফর দ্য টাইম বিং ইভেন 1 মিনিটের জন্য ডিঅ্যাক্টিভেটেড হতে পারে। যে আপনার কোনো একটা জিনিস কাস্টমার কমপ্লেইন করেছে বা আপনার রেশিও কোনো কিছু কমে গেছে, আপনার ওডিআর রেট কমে গেছে, এটা আমরা পরবর্তী ক্লাসে বলবো। মানে আপনার অ্যাকাউন্ট রিলেটেড ছোটখাটো কিছু প্রবলেম হয়েছে অ্যাকাউন্ট হেলথে, তখন অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে। আপনি কথা বললেন, ওরা আপনাকে একটা জিনিস বললো এটা দেন, আপনি দিলেন, সাথে সাথে এটা অ্যাক্টিভেট হয়ে যায়। ইটস ম্যাটার অফ ইভেন 1 মিনিট 2 মিনিট। কিন্তু অ্যাকাউন্ট সাসপেনশন হচ্ছে যে আপনি কোনো মেজর কোনো ক্রাইম যদি করেন, ক্রাইম বললে অ্যাকচুয়ালি হবে, ভুল হবে, মানে মেজর কোনো অন্যায় বা ওদের কোনো ভায়োলেশন যদি করেন, ওদের যে টার্মস কন্ডিশন আছে ওইটা যদি ভায়োলেট করেন, তখন আপনাকে অ্যাকাউন্ট ওরা সাসপেনশন করে দিবে, সাসপেন্ড করে দিবে। তো সাসপেন্ড যখন করে দিবে, তখন এইটা আপনার রিকভারি করার জন্য ওদের সাথে আপিল করতে হবে বা অনেক কথা বলতে হবে, অনেক পেপারস ডকুমেন্টেশন চাইবে, ওইগুলো দিতে হবে। সো ইট উইল টেক টাইমস টু এটাকে আপনার ঠিক করা। এটা অনেক অনেক সময় 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাসও লাগতে পারে, যদি এরকম বাই চান্স আল্লাহ না করুক কোনো কিছু হয়। এই জন্য আমরা আপনাকে প্রপার গাইডলাইন দিব, যাতে করে আপনারা এরকম কোনো ঝামেলায় না পড়েন বা এই ডিঅ্যাক্টিভেটেড ঝামেলায় না পড়েন। এর জন্য কিছু গাইডলাইন আছে, ওগুলো ফলো করলে আপনার কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে এই টাইপের জিনিসটা যে আপনি যদি ট্রাফিক আইনগুলো ভালোভাবে মানেন, তাহলে কিন্তু আপনি কোনো বিপদে পড়বেন না। কিন্তু ট্রাফিক আইন যখনই আপনি মানবেন না, যেমন আপনার রেড সিগন্যাল পড়েছে কিন্তু আপনি তারপরও চলে যাচ্ছেন, তখন কি হবে? আদার সাইড থেকে যে গাড়িটা আছে ওইটা কিন্তু আপনাকে হিট করার একটা চান্স থাকে। এই জন্য যখনই আপনি ইয়েলো সাইন দেখলেন, তখন যদি আপনি থেমে যান, তখন কিন্তু ওই চান্সটা থাকে না। সো দ্যাট মিনস কি, আপনি যখনই ইয়েলো সাইন দেখেছেন, আপনি ওই সাইনটাকে ওবে করে, আপনি ওটাকে সম্মান করে বা আপনার নিয়মটা বুঝে আপনি থেমে গিয়েছেন এবং আপনার কোনো বিপদের সম্মুখীন হননি। কিন্তু আপনি যদি এটা না থামেন যে আমি তাড়াতাড়ি করে যাব বা চলে যাই, তখন কিন্তু আপনার একটা চান্স থাকে যে আপনার পাশ থেকে আরেকটা গাড়ি এসে আপনাকে হিট করার, অথবা ওখান থেকে কোনো পথচারী পার হচ্ছে, সে তাকে আপনি হিট করার, এরকম একটা চান্স থেকে যায়। তো এটা কি কেন হচ্ছে? যে আপনি ওইটা মানেননি সেজন্য। এক্স্যাক্টলি সেম ওয়েতে আপনি যদি অ্যাকাউন্টের সমস্ত খুঁটিনাটি জিনিসগুলো ভুল যেভাবে কি করলে হবে না, কিভাবে সব হবে, এগুলো যদি মেনে চলেন, তখন এই চান্স গুলো থাকে না। কিন্তু আপনি যখনই না মানবেন, তখন এই চান্স গুলো অ্যারাইজ হওয়ার একটা সম্ভাবনা থাকে। এরপরে হচ্ছে কি, আপনার অ্যাকাউন্ট হলো, আপনি প্রোডাক্ট লোড করলেন, সবকিছু বুঝলেন, ভালোভাবে প্রোডাক্ট লোড করলেন। এরপর আপনার সেলিং সাইকেলটা কি হয় এটা তো আমরা বলেছি। প্রোডাক্ট প্রথমে সার্চ করতে হবে, তারপরে প্রোডাক্ট অ্যাড করতে হবে, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট আর প্রমোশন কাজ করতে হবে, তারপরে হচ্ছে আপনার অর্ডার পাবেন, দেন আপনি শিপ করবেন, এন্ড তারপরে আপনি টাকাটা পেয়ে যাবেন, গেট পেড। সো দিস ইজ দ্য হোল সার্কেল। আপনার টোটাল এই সার্কেলটার সার্কেল, এটা আমি বলেছি অলরেডি, জাস্ট আমরা একটু স্লাইডে দেখালাম যে আপনার কিভাবে আপনার সার্কেলটা হবে। ওকে, এখন আমরা, আপনাদের তো মোটামুটি অ্যাকাউন্ট হয়ে গেল, তারপরে হচ্ছে আপনি প্রোডাক্ট অ্যাড করলেন বা প্রোডাক্ট অ্যাড করা শিখলেন বা শিখবেন। যখন আপনার এর পরের স্টেজে যাব আমরা, এরপরে যখন আপনার আজকে এখানে 17 জন পার্টিসিপেন্ট আছে, আমি দেখবো এখান থেকে কয়জন অ্যাকাউন্ট ওপেন করতে পারেন।
বা কয়জন আমার সঙ্গে কালকে বলেন যে ভাই আমার এই সমস্যা হচ্ছে, আমি এখানে আটকে গেছি, আমি হয়তো 10 জন 12 জন 15 জন ইভেন 17ও পেতে পারি। তো আমরা তারপরে অ্যাকাউন্ট ওপেন করব। অ্যাকাউন্ট যখন ওপেন করব তখন আমরা আগে যেভাবে মানে আগের দলগুলোতে যেভাবে করেছি এভাবে আপনাদের এখান থেকে যে কয়জন আপনারা অ্যাডভান্স লেভেলে হয়ে যাবেন বা অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এদেরকে নিয়ে আমি আলাদা একটা ক্লাস খুলে ফেলবো। ওই ক্লাসে অলরেডি হয়তো আরো 4-5 জন বা 10 জন বা 20 জন অ্যাকাউন্ট হোল্ডার জয়েন করে আছে, আপনাদেরকে তাদের গ্রুপে নিব, নিয়ে আমরা অ্যাডভান্স ক্লাস করব, যে ক্লাসটার মানে এখন যে আমরা যে লেভেলে আছে এই লেভেলে না, তখন এই লেভেলগুলো আপনারা দেখবেন ইন্টার্নশিপ করে কিভাবে কিভাবে আপনার পরবর্তী যে ইয়েগুলো ডিসকাশন গুলো ওইগুলো হবে। সো আমরা আজকে এই পর্যন্তই থাকি। আমরা দেখি ওয়েট করি যে আপনাদের ভিতর থেকে কে কয়টা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আপনাদের কোনো প্রবলেম হয় কিনা, কোনো প্রবলেম হলে সেটা আমাদের সাথে ডিসকাস করবেন এবং আমরা ট্রাই করব যে নেক্সট ফ্রাইডের আগে যদি আমরা এখান থেকে 10-12টা অ্যাকাউন্ট পেয়ে যাই বা আপনারা যদি করে ফেলেন তখন আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করেন, অ্যাটলিস্ট যদি কোনো প্রবলেম করেন আমরা হেল্প করব। তারপরে আমরা আপনাদেরকে নিয়ে নেক্সট আরেকটা ব্যাচে চলে যাব। ওই ব্যাচে গিয়ে আমরা শুধু অ্যাকাউন্ট হোল্ডারদের নিয়ে আমরা পরবর্তী আলোচনাগুলো করব কিভাবে আপনি নেক্সট স্টেপগুলো নেবেন। আনিস ভাই আপনাকে একটা টেক্সট করছি, আমার লাস্ট 4 ডিজিট হচ্ছে 9125। আচ্ছা, শেষেরটা হবে হচ্ছে সাম অফ দেম। লাস্ট কোশ্চেন ইজ সাম অফ দেম। ভাইয়া আমার কয়েকটা আর কোশ্চেন। সবগুলো ঠিক আছে না? হ্যাঁ, বাকিটা হচ্ছে আপনার নো সাম অফ দেম ইয়েস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। জি আপু বলেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে যার ক্রেডিট কার্ড নাই ডেবিট দিয়ে কি পসিবল? হ্যাঁ, ডেবিট দিয়ে পসিবল। আচ্ছা, আর একটা কোশ্চেন হচ্ছে আপনি যে ইনভেস্টমেন্টের কথা বললেন, ইনভেস্টমেন্ট বলতে কি বোঝাচ্ছে? যে আমি জাস্ট প্রোডাক্ট যেটা কিনবো ততটুকুই, ওই রাইট। ইনভেস্টমেন্টের কথা বলছেন? আচ্ছা, আর ওই 39 যে চার্জটা করবে সেটাকে যখন আমি অ্যাকাউন্ট ওপেন করব তখন ইনস্ট্যান্ট করবে? রাইট। ওকে, দ্যাটস ইট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আনিস ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া বলেন। জি, ওখানে আপনি বলছেন যে ইউর নেমের জায়গায় এনি নেম ইউজ করা যাবে। আমার কোথাও কি আমার পার্সোনাল নেম তো ইউজ করা লাগবে না, না? কোথায় কোথায়? অ্যাকাউন্ট ওপেনের ক্ষেত্রে যেখানে ইউর নেম দেওয়া আছে, ইউর নেমের জায়গায় কি আমি স্টোর নেম যে কোনো মানে অ্যামাজন অ্যাপ্রুভ করে এই ধরনের যে কোনো স্টোর নেম বসাতে পারবো ইউর নেমের জায়গায়? নো নো নো, আপনার নেমের জায়গায় তো আপনার নেম বসাবেন। আমি বলছি যে আপনার যদি স্টোর নেম যেখানে আছে ওই জায়গাটার কথা বলছি। ও স্টোর নেম, আচ্ছা আচ্ছা। আপনি দেখবেন এখানে স্টোর নেম লেখা আছে। এই যে এক ভাই যে আমাকে প্রশ্ন করলো উনি দেখেন অলরেডি করে ফেলেছে, ওনার অ্যাকাউন্ট কিন্তু উনি অলরেডি ডান করে ফেলছে। সো ইটস ভেরি ইজি ভাই, আপনারা কেউ ভয় পাবেন না। এটা কোনো কঠিন কিছু না। অনেক সময় কনফিউজড হয়ে যায় অনেকে যে এটা কেমনে হবে কি হবে। এই কনফিউজনেস এর জন্য বা আপনাদের এই হেল্প করার জন্য তো আমি আছি আপনাদের সাথে। হ্যাঁ, হ্যাঁ, জি, আমার জি। একটা এখানে কি স্পেসিফিক কি বোঝা অ্যাকাউন্ট করতে কি বোঝা যায় কোনটা ক্রেডিট কার্ডের জন্য দিব, যে প্রতি মাসে মাসে কাটার জন্য $39 ওটা, আর যেটা আমার অ্যাকাউন্টে বিজনেস করার পরে টাকাটা আসবে প্রফিটের টাকাটা, হুম, এটা কি আলাদা করে কি এটা যখন করতে যাব অ্যাকাউন্ট, এটা হ্যাঁ। কি ক্লিয়ারলি বোঝা যায়? ওকে, কোন- আমি এটা আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। দেখেন আপনারা চিন্তা করেন বিধায় এই প্রশ্নগুলো আসে, আদারওয়াইজ তো আসতো না। আপনি কিন্তু মানে বসে বসে অন্য কোথাও ভাবেননি বা আপনি এটা এক্স্যাক্টলি পয়েন্টটা ধরেছেন। দিস ইজ ভেরি গুড কোশ্চেন, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এটা হচ্ছে অবশ্যই বোঝা যাবে, দ্যাট ইজ ওয়ান ইজ ডিপোজিট মেথড, ওয়ান ইজ বিলিং মেথড। আপনারা দেখবেন খেয়াল করে ওখানে লেখা আছে পুট ইউর ক্রেডিট কার্ড নাম্বার, দ্যাট ইজ আপনার বিলিং মেথড। দ্যাট মিনস আপনাকে অ্যামাজন ওইটা ক্রেডিট কার্ড দিয়ে আপনার টাকাটা কাটবে। এখন আপু একটা প্রশ্ন করছে যে আমার যদি ক্রেডিট কার্ড না থাকলে কোনো সমস্যা নেই, আপনার আপাতত ডেবিট কার্ড দিয়ে রাখবেন, বাট ক্রেডিট কার্ড থাকলে ভালো। এটা হচ্ছে আপনার 39.99 কাটবে, যেটা ওই অ্যামাউন্টটা। কিন্তু ডিপোজিট মেথড আর বিলিং মেথডের ডিফারেন্সটা আপনারা তো বুঝতে পারেন। ডিপোজিট হচ্ছে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করবে, অ্যামাজন আপনাকে টাকা দিবে, ওখানে গিয়ে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এন্ড রাউটিং নাম্বার দিবেন। সো কখনোই আপনি মনে রাখবেন, আপনারা সবাই জানেন যেহেতু সবাই আমরা কাইন্ডলি একটু মিউট করবেন, যা বাচ্চা যার করতেছে। আপনারা জানেন যে ক্রেডিট কার্ডে কখনোই আপনার রাউটিং নাম্বারও হয় না আর অ্যাকাউন্ট নাম্বারও হয় না। ক্রেডিট কার্ডে হচ্ছে ক্রেডিট কার্ড নাম্বার হয়। এই দুটো জিনিস একটু মনে রাখলেই হবে যে ক্রেডিট কার্ড নাম্বার যখন দিবেন দ্যাট ইজ পেমেন্ট মেথড,
আর যখন আপনি আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন দিচ্ছেন ব্যাংকের, দ্যাট ইজ ডিপোজিট মেথড। দ্যাট মিনস ওই ডিপোজিট মেথডে আপনার অ্যামাজন টাকা ডিপোজিট করবে। কুড আই মেক ইট ক্লিয়ার? থ্যাংক ইউ, ভেরি ক্লিয়ার। জি, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন থাকলে বলেন। ঠিক আছে, আপনার সময়ের জন্য ধন্যবাদ, অনেক করলেন। ভাইয়া তাহলে আমার একটা slide কোশ্চেন আমাদের- ছিল, জি, ধরেন আমি যদি ক্লোথ সেল করি, সেই ক্ষেত্রে আমি তো যে কোনো ক্লোথ সেল করতে পারবো, তাই না? এখন সাপোজ আমি একটা ক্লোথ সেল করতে চাচ্ছি, সেটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে গ্যাপ, বাট হুম। সেটা আমি ব্র্যান্ড থেকে তো কিনছি না, সেটা আমার পার্সোনাল তৈরিকৃত প্রোডাক্ট, বাট আমি সেখানে গ্যাপ বা হতে পারে যে ওল্ড নেভি এরকম আমি ব্র্যান্ডের নাম দিলাম, সেই ক্ষেত্রে কি কোনো প্রবলেম ফেস করবো আমি? আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনি কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট অ্যাকচুয়ালি সেল করতে পারবেন না যদি ওই ব্র্যান্ডটা ওপেন ফর অল না হয়। যদি ওপেন ব্র্যান্ড হয় দেন ইউ ক্যান সেল ইট, বাট আপনি তৈরি করে পারবেন না। আপনার ওই ইউপিসি কোড যদি থাকে বা পার্টিকুলার ওখান থেকে যদি আপনি আনেন, সেক্ষেত্রে আপনি রিসেল করতে পারবেন। কিন্তু আপনি কিন্তু জানেন কিনা জানি না, আমেরিকার ল অনুযায়ী আপনি কিন্তু গ্যাপের কোনো স্টিকার মানে কোনো লোগো ইউজ করে কোনো প্রোডাক্ট তৈরি করতে পারবেন না পার্সোনালি। এটা কিন্তু ইলিগাল, এবং আপনাকে যদি কেউ কখনো পায় বা কেউ কখনো আপনাকে মানে ধরে ফেলে, তা আপনার কিন্তু অনেক বড় পানিশমেন্ট হবে। আপনি কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট নিজে তৈরি করতে পারবেন না এখানে কখনোই, ইভেন এখানে আরেকটু ক্লারিফিকেশন, বিষয়টা এরকম, আমি একটা শার্ট নিলাম, আমি শার্টের পিছনে লাগাই দিলাম গ্যাপ, আমি শার্টের পিছনে লাগাই দিলাম আমি শার্টের পিছনে লাগাই দিলাম মেসি। ব্যাপারটা হচ্ছে এটা, প্রশ্নটা এটাই। আপনি পারবেন না, সেটাই আমি বলছি। আপনি যদি শার্টের পিছনে আপনি শার্টের পিছনে যদি গ্যাপ লাগাতে যান, ওইটা যদি আপনাকে কেউ কোনোভাবে প্রমাণ করতে পারে যে আপনি এটা করেছেন বা লাগিয়েছেন, সো আপনি কিন্তু এটা ক্রাইম করছেন। আপনি আরেকজনের গ্যাপ তো হচ্ছে একটা ব্র্যান্ড, আপনি ব্র্যান্ড ক্লেম করছেন, এটাকে বলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। হ্যাঁ, এটা করলে আপনি আপনার প্রোডাক্ট আপনি অ্যামাজন থেকে বিক্রি করতে পারবেন না এবং আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। আর দ্বিতীয় জিনিস আপু যেটা বলেছেন, এটা আপনি কখনোই করতে যাবেন না, কারণ এটা হচ্ছে দুটো ভাবে করা যায়। একটা হচ্ছে এটা যদি অথরাইজ করে ওরা আপনাকে, যেমন আপনি যদি গ্যাপের কাছ থেকে অথরাইজেশন নিতে পারেন যে তোমার প্রোডাক্ট আমরা সেল করব, আগে জানতে হবে ওরা অথরাইজ করে কিনা। যদি ওপেন ফর অল হয় তখন তারা করবে, আপনার কিছুই করতে হবে না, ওরা আপনাকে একটা অথরাইজেশন দিয়ে দিবে, ইউ ক্যান সেল, বাট ইউ হ্যাভ টু পারচেজ ফ্রম গ্যাপ অর এনি আদার স্টোর, বাট আপনি এটা ম্যানুফ্যাকচার করতে পারবেন না, এটা সবসময় মনে রাখবেন। আপনার প্রশ্ন আনিস ভাই, আজকে আমরা যে 17 জন ক্লাস করলাম বা সময় দিলাম, আমাদেরকে আবার নেক্সট ফ্রাইডেতে দেখা হচ্ছে, রাইট? আমি আপনাকে বা আপনাদেরকে বলছি, আবারও মনে রাখবেন, আমি কিন্তু ক্লিয়ারলি বলি সবসময়, একটু খেয়াল করে শুনবেন। এখান থেকে যারা অ্যাকাউন্ট ওপেন করবেন সবাইকে আমি আর একটা ক্লাসে নিয়ে যাব, সেই ক্লাসে আরো হয়তো 10-12 জন ওয়েট করতেছে, তারাও অ্যাকাউন্ট হোল্ডার। সো ওইখানে গিয়ে আপনারা আরো অ্যাডভান্স লেভেলে চলে যাবেন যারা অ্যাকাউন্ট ওপেন করবেন। আর যারা অ্যাকাউন্ট ওপেন করবেন না, তারা হয়তো বা আবার পুরোনো এরকম একটা ক্লাসে ওই একই কথা শুনবেন বা একই ক্লাসে থাকবেন। আনিস ভাই, একটা কোশ্চেন ছিল, অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর আমরা জানাবো কোথায়? হোয়াটসঅ্যাপ গ্রুপে? আমি আপনার কথা শুনতে পারিনি ভাই। জি, অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর আমরা আপনাকে কিভাবে জানাবো? হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট দিব যে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে? ওকে, দ্যাটস ভেরি গুড কোশ্চেন। আপনারা আমাকে আমার অ্যাকাউন্ট নাম্বার তো জানেন সবাই, সরি আমার ফোন নাম্বার, আপনারা আমার ফোন নাম্বারে পার্সোনাল মেসেজ করবেন, ওইটা ভালো হয়, কারণ পার্সোনাল মেসেজটা আমি অ্যাটেনশন দিতে পারি। গ্রুপের অনেক সময় অনেক প্রশ্ন, অনেকেই অনেক কিছু দিতে থাকে, তো এটা উপরে চলে যায়। আপনার অ্যাকাউন্ট ওপেন হলে কিংবা অ্যাকাউন্ট রিলেটেড কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, ওপেন হলেও জানাবেন যে আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। তখন আমি আপনাকে, আপনাদের যারা যারা ওপেন হবে তাদেরকে আমি একটা গ্রুপে নিয়ে যাব, একটা ব্যাচে নিয়ে যাব, ওই ব্যাচে আরো অ্যাকাউন্ট হোল্ডার আছে। তখন আপনারা পরবর্তী ক্লাসে আপনি অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারবেন এবং ওই ক্লাসটা করলেই আপনি প্রোডাক্ট সেল করা শুরু করতে পারবেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন, সেটা হলো, সরি কেউ যদি কথা বলে থাকে, সেটা হলো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটাই তো আপনার পার্সোনাল নাম্বার? রাইট। ওকে, জি জি, আমি আপনাকে সেন্ড করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাইয়া, পার্সোনাল নাম দিয়ে কি কোনো প্রফেশনাল অ্যাকাউন্ট খোলা যাবে না? হ্যাঁ, খোলা যাবে। আচ্ছা, তাহলে আপনার কখনোই মনে করবেন না যে ওখানে যে আপনি স্টোরের নামটা দিচ্ছেন, দ্যাট ইজ ইউর বিজনেস আইডেন্টিটি। ইউর বিজনেস আইডেন্টিটি ইজ ইউর এলএলসি অর এনি এস কর্পোরেশন অর সি কর্পোরেশন। সো ওখানে আপনি যে নামটা দিবেন, দ্যাট ইজ ইউর স্টোর নেম। এটা অনেকে কনফিউজড হয়ে যান, এটা কনফিউজড হবেন না, দ্যাট ইজ নট ইউর বিজনেস আইডেন্টিটি। আইডেন্টিটি হচ্ছে আপনি যখন একটা এলএলসি করবেন বা আপনার ইআইএন নাম্বার অথবা আপনার এস কর্পোরেশন, ওইগুলো আপনার বিজনেস আইডেন্টিটি, যেটা আপনার স্টেট আপনাকে দিবে।
বাট ওখানে যে স্টোরের নামটা দিবেন দ্যাট ইজ ফুললি ইওর পার্সোনাল। আপনি ওটা যে কোনো আপনার বাচ্চার নাম হোক, আপনার একটা প্রিয় নাম হোক, যে কোনো নামে আপনি আপনার একটা স্টোর চালাতে পারেন। ইট ডাজন্ট ম্যাটার। তাহলে পার্সোনাল নাম দিয়ে আমরা প্রফেশনাল অ্যাকাউন্ট খুলতে পারবো, মানে যে চলে $39.99 যেটা ওইটা, আর আনলিমিটেড সেল করতে পারবো। রাইট, পার্সোনাল নাম আসলে কোনো ব্যাপার, স্টোর নাম যে কোনো কিছু হতে পারে, এটার সাথে ওইটার কোনো সম্পর্ক নেই। এলএলসি করা তো কোনো দরকার নেই। এলএলসি আপনি খুলবেন যদি যখন আপনি প্রফেশনাল অ্যাকাউন্ট করবেন, তখন তো আপনার ওটাকে পরবর্তীতে যখন আপনার অ্যাকাউন্টটা তো এখন ছোট আছে, যখন আপনি এটাকে গ্রো করবেন, আস্তে আস্তে আপনার বিজনেস হবে, আপনার অনেক ট্রানজাকশন হবে, তখন আপনার এলএলসি খুলবেন। বিকজ অফ আপনার অনেক সুবিধা হবে। এলএলসি খুললে আপনার অনেক ট্যাক্স এক্সাম্পশন পাবেন, আপনার মানে প্রফিট গুলো বাড়বে। যখন আপনি এলএলসি করবেন আপনার অনেক ফ্যাসিলিটিস আছে, ইভেন অ্যামাজন আপনাকে অনেক ফ্যাসিলিটিস দিবে। ওইগুলো যখন আপনি জানবেন তখন আপনি অটোমেটিকলি এলএলসি খুলবেন। আর এলএলসি যখন খুলবেন তখন তো আপনার বিজনেস আইডেন্টিটি হয়ে যাবে, ইউ হ্যাভ টু হ্যাভ এ বিজনেস অ্যাকাউন্ট। তখন আপনি কিন্তু আরো অনেক বেশি, এখন যে প্রফিটটা করবেন এর চেয়ে অলমোস্ট 1.5 প্রফিট আপনার তখন বেড়ে যাবে যখন এলএলসি ওপেন করবেন। এটার ওয়ে আছে, ওইগুলো ফলো করবেন। আচ্ছা আচ্ছা। আনিস ভাই, যেদিন থেকে প্রফেশনাল অ্যাকাউন্ট ওপেন করবো ওই দিন থেকে তো 39.99 মানে আফটার 1 মান্থ কাটবে না ওই দিন থেকে 39? ও যেদিন আপনি ওপেন করবেন ওরা অ্যাপ্রুভাল দেওয়ার সময় কাটবে। আচ্ছা আচ্ছা, আমি প্রোডাক্ট সেল করি আর নাই করি, ওরা এভরি মান্থ কাটতে থাকবে, রাইট? রাইট। ওকে। আমি আপনাদের সবাইকে আরেকটা জিনিস সাহস দিয়ে বলি যে আপনার যদি 39.99 এর ভয় ঠয় পেয়েন না। আনিস ভাইয়ের কাছে আসছেন তো আপনাদের অ্যাকাউন্টে মানে সেল করে দিয়ে তারপরে আপনাদের আমি করব, কি বলবো যে এখন হয়েছে তো ওই $39 ইজ নাথিং। আপনি যখন দেখবেন যে আপনার $2000 প্রফিট হয়ে গেছে, তখন কি আপনি $40 জন্য বসে থাকবেন বলেন? আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, অনেক রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে। আচ্ছা ভাই, আপনার সাথে বলছিলাম যে আমার এই 1 সপ্তাহ আগে একটা এসকর্প খুলেছি, তা আমি কি আরেকটা এলএলসি খুলে তারপরে করলে ভালো হয় নাকি পরে চেঞ্জ করতে আপনি পারবো? ভাইয়া আপনার যেহেতু এস কর্পোরেশন আছে, ইভেন আপনি এস কর্পোরেশন দরকার নেই, আপনি শুধু ইআইএন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ওপেন করে ফেলেন। অ্যাকাউন্ট ওপেন করার পরে বাকিগুলো আমি আপনাকে পার্সোনালি সবকিছু বুঝিয়ে দেবো কেমনে কি করতে হবে। মানে ওই এস কর্প আর এলএলসি এর মধ্যে কোনটা বেটার হবে সেটা আমি মানে বিজনেসের ক্ষেত্রে কোনটা বেটার হবে, নাহলে আমি দরকার পড়লে আরেকটা এলএলসি খুলতে পারি। এখন আপনার যে জিনিসটা বুঝতে হবে, এলএলসি আর বিজনেসে এস কর্পোরেশন, সি কর্পোরেশন, এগুলোর ভিতরে অনেক ডিফারেন্স আছে। এলএলসি হচ্ছে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, দ্যাট মিনস ওটা আপনার প্রপার্টিটাকে লিমিটেড করে দেয়, কোম্পানির আন্ডারে যে প্রপার্টি থাকে ওইটার মাধ্যমে লিমিটেড করে দেয়। এটা আপনারা যদি আরো ব্যাপকভাবে বুঝতে চান, আমি বলবো যে আপনি যদি কোনো একটা সি কর্পোরেশন ব্যবসা শুরু করেন, সাপোজ আপনার একটা রেস্টুরেন্ট আছে বা আপনার একটা গ্রোসারি স্টোর আছে, আপনি সি কর্পোরেশন আন্ডারে ওটা চালাচ্ছেন। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি ডাবল ট্যাক্স দিচ্ছেন, সবসময় ডাবল ট্যাক্স দিবেন, এটা হচ্ছে সি কর্পোরেশনের সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজ। এরপরেরটা হচ্ছে যে আপনাকে যদি কোনো কারণে আপনার দোকানে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, যেটা আপনার ভুলের কারণে বা আপনার স্টোরের কোনো লোকের ভুলের কারণে, এবং আপনাকে যদি কেউ সু করে, তখন আপনি কোর্টে গিয়ে কখনোই আপনার পার্সোনাল প্রপার্টি সেভ করতে পারবেন না। কোর্ট থেকে যদি বলে আপনি 500,000 দিতে হবে, আপনার ওই প্রপার্টির ভ্যালু আছে 200,000, তো কোর্ট কি করবে, আপনার পার্সোনাল কি কি অ্যাসেট আছে ওইটাকে হাত দিবে এবং জিজ্ঞেস করবে যে তোমার পার্সোনাল, জিজ্ঞেস তো করতে হবে না, ও তো জানবে আপনার পার্সোনাল বাড়ি আছে কিনা, গাড়ি আছে কিনা, সমস্ত কিছু ওই সুর আন্ডারে নিয়ে নেবে। এখন আপনি তখন দিতে বাধ্য। কিন্তু এট দ্য সেম টাইম ওই হোটেলটা যদি আপনার এলএলসির আন্ডারে করেন, এলএলসি আপনাকে কিভাবে সেভ করবে দেখেন। এলএলসি তখন বলবে যে এলএলসি, আই এম এলএলসি, আমি লিমিটেড লাইবিলিটি কর্পোরেশন। লিমিটেড লাইবিলিটি হচ্ছে যে আপনি আপনার ওই কর্পোরেশনের আন্ডারে যতটুকু অ্যাসেট আছে দ্যাট ইজ লায়াবল ফর ইওর বিজনেস। তো এখন আপনার যদি কেউ সু করে, আপনি বললেন যে আমার এই হোটেলে $30,000 ভ্যালু আছে, বা আপনি বললেন কি, যখন কোর্টে যদি যায় কেউ সু করে, তখন সে বলল যে হ্যাঁ আমি 1 মিলিয়ন সু করলাম, সে হয়তো ক্ষতি হয়ে গেছে, অনেক বড় কিছু হয়ে গেছে। কোর্ট আপনাকে দেখবে যে আপনার এলএলসির আন্ডারে কয় টাকা আছে, আপনাকে দেখলো যে এলএলসির আন্ডারে আপনার স্টোরটা আছে, ওটার ভ্যালু আছে $30,000। সো কোর্ট আপনাকে ম্যাক্সিমাম ওইটুকু নিতে পারবে আপনার কাছ থেকে। কোর্ট কখনোই আপনাকে বলবে না যে আপনার $1 মিলিয়ন বাড়ি আছে বা আপনার গাড়ি আছে বা আপনার ইভেন আপনার কোনো একটা প্রপার্টির 1 টাকাও টাচ করতে পারবে না। এটা হচ্ছে এলএলসির সুবিধা। এলএলসি মানে হচ্ছে লিমিটেড লায়াবিলিটি কর্পোরেশন, দ্যাট মিনস
আপনার অ্যাসেট যেটুকু আছে ওই কর্পোরেশনের মধ্যে ওইটুকুই আপনার লায়াবেল, আপনি ওইটুকুই লায়াবেল, এর পরেও কোনো কিছু লায়াবেল না। বুঝতে পেরেছেন ব্যাপারটা? জি জি সো জি আপনি যদি পরবর্তীতে এলএলসি করতে চান করতে পারেন, এখন সি কর্পোরেশন এস কর্পোরেশন দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। ওটা নামটা চেঞ্জ করে নিলে চলবে। আপনি এস কর্পোরেশন যদি থাকে ওটা থাকুক, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। আপনি ওটা বন্ধ করে দিয়ে যার মাধ্যমে খুলেছেন তাকে বলবেন যে ভাই আমার এস কর্পোরেশন দরকার নেই, আমাকে একটু এলএলসি করে দেন। সে আপনাকে, আপনি কোন স্টেটে থাকেন ভাই? নিউ ইয়র্ক। সে আপনাকে তাইলে এলএলসি করে দেবে। আর আপনি এখন ইআইএন দিয়ে এখনই করতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। তা আপনার কোনো এরপরে যদি পরে কোনো কিছু জানতে হয় আমাকে পার্সোনালি মেসেজ দিন, আমি আপনাকে হেল্প করব। ভাইয়া এই যে জি, thank you. এলএলসি বলতেছেন, তারপরে কি সি কর্পোরেশন, এগুলো কি এখন আমাদের নিউ যারা, আমাদের জন্য কি প্রয়োজন আছে? না, তাদের কারণ কোনো প্রয়োজন নেই। আপনারা সোশ্যাল সিকিউরিটি দিয়ে অ্যাকাউন্ট ওপেন করে ফেলেন, তারপরে আস্তে আস্তে আমি বলে দেবো কেমনে করবেন। মানে অ্যাকাউন্ট ওপেন করার জন্য দিস ইজ নট ম্যান্ডেটরি যে আপনাকে এখনই করতে হবে। আপনি অ্যাকাউন্ট ওপেন করে বিজনেস শুরু করেন, আস্তে আস্তে যখন বিজনেসটা গ্রো করবে তখন আমি বলবো যে আপনার এখন এলএলসি করা দরকার, বা আপনি এখন এলএলসি করলে আপনি বুঝতে পারবেন যে কি বেনিফিট গুলো পাবেন, তখন আপনি এলএলসি ওপেন করেন, কোনো সমস্যা নেই। বাট এখন আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, আপনার সোশ্যাল সিকিউরিটি দিয়েই করতে পারেন। থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া থ্যাংক ইউ। ওকে, আমি দেখতে চাই আপনাদের সবার মাধ্যমে যে আমি এই এখানে 17 জন ছিলেন, আমি চাই যে আগামী সপ্তাহে আপনারা এখান থেকে অ্যাটলিস্ট 10-12 জন আপনারা বলেন যে ভাই আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। আমি এই মেসেজটুকু দেখতে চাই। আমি আপনাদের স্পিড দেখে অনেক খুশি হয়েছি যে আপনারা যেহেতু আবার আসছেন, তো আমি এটা দেখতে চাই। এবং যারা যদি কেউ কোথাও আটকে যান আমাকে নক করবেন, আমি আপনাদের হেল্প করবো ইনশাল্লাহ। তবে আমাকে ফোন দিবেন না, বা দিলেও আমি হয়তো ধরতে পারি না, এটা আমি সরি বলে নিচ্ছি। কারণ আমি অফিসে থাকি, অ্যামাজনের ভিতরে ফোন অ্যালাউ না, অ্যামাজনের লকারে রাখতে হয় ফোন। আর দ্বিতীয় হচ্ছে অফিসের বাইরেও আমি যেসব কাজবাজ করি অনেক সময় ফোন ধরতে পারি না, কারণ আমার প্রচুর ফোন আসে, এই জন্য ফোন ধরতে পারি না। আমাকে মাফ করবেন। আপনারা আমাকে মেসেজ দিয়ে রাখবেন, আমি অ্যান্সার দেবো সারাদিনে যখন পারি ইনশাআল্লাহ। ভাইয়া আজকের ক্লাসটা কি আপনি কি বলে হোয়াটসঅ্যাপে আপলোড করা যাবে কাইন্ডলি? হোয়াটসঅ্যাপে এটা অনেক বড় ভারী হয়ে গেছে, তো এটা আপলোড হোয়াটসঅ্যাপে করবো না, আমি ইউটিউবে লোড করে দেবো। আপনারা কাইন্ডলি ইউটিউবে লিংক দিয়ে দেবো, ওখানে দেখে নিন। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা কোশ্চেন ছিল আমার, ওই যে অ্যামাজনে আমি ওই যে অ্যামাজনে কিছু কেনার জন্য আমি যে অ্যাকাউন্টটা ইউজ করি, ওই অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেসটা ইউজ করলে কোনো সমস্যা হবে নাকি? না, কোনো সমস্যা হবে না। মানে মিক্স আপ হওয়ার কোনো সমস্যা নেই, মানে না। সম্ভাবনা নাই না? না, কোনো সমস্যা নেই। তবে আপনাদের যারা আছেন এখনো 13 জন আছেন, 13%, সবাইকে বলে দেই আপনারা কখনোই একই অ্যাকাউন্ট, মানে একই ডিভাইস থেকে যদি হাজবেন্ড ওয়াইফ বা ভাই বোন কেউ যদি একই পরিবারের সদস্যরা অ্যাকাউন্ট ওপেন করতে চান, নেভার ইউজ দ্য সেম ডিভাইস, নেভার এভার। ওইটা কিন্তু অ্যামাজন ধরবে এবং আপনাদের দুইজনের অ্যাকাউন্টকে ব্লক করে দেবে। কখনোই সেম ল্যাপটপ থেকে বা সেম মোবাইল থেকে অ্যাকাউন্ট ওপেন করবেন না। দুইজন যদি অ্যাকাউন্ট ওপেন করতে চান, দুইজন দুইটা ডিভাইস ইউজ করবেন অলওয়েজ। এটা আপনারা মনে রাখবেন কিন্তু, ঠিক আছে? জি আচ্ছা। I'm sorry, I cannot open my microphone. I have a question. If buyer return their products, where they are going to send it? Okay, buyer product return করলে তারা যে শিপিং লেভেল পাঠানো হবে, রিটার্ন লেভেল, ওই রিটার্ন লেভেলে সেন্ড করবে। এটা আমরা পরে আরো অ্যাডভান্স প্রশ্ন, এগুলো আমরা পরে যাব। আপনারা এখন এইটা জিজ্ঞেস করে সবাই কনফিউজড হয়ে যাবে। আচ্ছা, নাফিস চৌধুরী ভাই, they did not ask my SSN. আচ্ছা নাফিস ভাই, আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে বলে দেব কোথায় SSN দেয়নি বা কি করতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে এরপরও আমাকে পার্সোনালি টেক্সট দিন বা গ্রুপে দিন, আমি আনসার করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভাইয়া ইউটিউবে ক্লাসটা আপলোড করলে কাইন্ডলি একটা লিংক আমাদের হোয়াটসঅ্যাপে একটু কাইন্ডলি দিন। জি ইনশাআল্লাহ দিয়ে দেবো। আপনারা ওখান থেকে গিয়ে যেটুকু মিস করেছেন বা যদি কোনো সমস্যা থাকে ওখান থেকে আপনারা শুনতে পারবেন।
থ্যাংক ইউ সো মাচ, জি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ এবং নেক্সট ক্লাসে you. সবাই অ্যাটেন্ড করার ট্রাই করবেন। আমি যদি আপনাদেরকে আলাদা গ্রুপে নিয়ে যাই অ্যাকাউন্ট হলে গেলে তাইলেও করবেন, যদি না হয় একান্ত এই ক্লাসে পরবর্তী এরকম ক্লাসে হলেও করবেন। 2-3 ক্লাস করলে আপনারা ইনশাআল্লাহ শিখে ফেলবেন, অসুবিধা নেই। আমি আপনাদের জন্য আছি, আপনারাও থাকবেন আশা করি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম।